ওকে, আপনাদের একটা অ্যাসাইনমেন্ট দিয়েছিল আপনাদের। অ্যাসাইনমেন্টটা ছিল কিরকম, দুইটা পেজ নিতে বলছিলাম এবং দুইটা পেজের মধ্যে কানেকশন করে দিতে বলছিলাম। এবং প্রত্যেকটা প্রথম যে হোম পেজ থাকবে এখানে কিছু টেক্সট দিতে বলছিলাম আপনাদের, ফরম্যাটিং ট্যাগ হেডিং আমরা যেগুলো ইউজ করছি এগুলো। আরেকটা ছিল আরেকটা পেজে ইমেজ দিতে বলছিলাম। অনেকেই করছেন আবার অনেকেই করেন নাই, তো আমি আরেকবার রিপিট করে দিচ্ছি আপনাদের এটা। তো প্রতিদিনের ন্যায় আমি একটা ফোল্ডার তৈরি করে নিচ্ছি, আমরা আগে না ফাইল আর ফোল্ডার তৈরি করে নিই। ওয়েব ডিজাইনের ভিতরে আজকের জন্য একটা ফোল্ডার তৈরি করে নিচ্ছি, নিউ ফোল্ডার। এই ফোল্ডারের ভিতরে আমরা একটা HTML ফাইল তৈরি করে নিই। index.html। আরেকটা ফাইল আমাদের লাগবে বলছিলাম, দুইটা আমরা HTML ফাইল তৈরি করতে, দুইটা পেজ তৈরি করতে বলছি, তাহলে দুইটা আমাদের HTML ফাইল তৈরি করে নিই আগে। নিউ, আরেকটা হচ্ছে টেক্সট ডকুমেন্ট নিয়ে এটার নাম দিচ্ছি কি image.html। এখন আসেন এই দুইটার মধ্যে আমরা হচ্ছে যে ওপেন করে নেই আমাদের কোড এডিটরে, সিলেক্ট করে রাইট ক্লিক করে ওপেন উইথ VS কোডে আমরা যদি দিয়ে দেই ওপেন হয়ে যাবে, অথবা VS কোডটাকে ওপেন করে নিয়ে টেনে এনে ছেড়ে দেব। VS কোডটা ওপেন করে নিলাম। এতদিন তো শুধু ফাইল ওপেন করছেন, বাট VS কোডে আপনি যদি ফোল্ডারটা টেনে এনে ছেড়ে দেন তাহলে এটা ফোল্ডার সহ ওপেন হয়ে যাবে। দেখেন এখানে ল্যাব 6 ওর ভিতরে যে ফাইলগুলো আছে এখানে দেখা যাচ্ছে। তো ফোল্ডার টেনে এনে ছেড়ে দিলে একবারে ভেজাল শেষ। আবার দেখাচ্ছি, বুঝতে পারছেন আপনারা? VS কোডটা ওপেন করে নেবেন, যে ফোল্ডারের ভিতরে আপনার এই ফাইলগুলো থাকবে ওই ফোল্ডারটাকেই ধরে টেনে এনে ছেড়ে দিবেন। তাহলে আপনারা আর একটা একটা করে ওপেন করতে হবে না, সবগুলো একসাথে এখানে পেয়ে যাবে। আবার এটার উপরে এখন ডাবল ক্লিক করলে এটা ওপেন হয়ে যাবে। এগুলোকে আমরা কেটে দিলাম। এই যে image.html index.html, আমি যদি এটা ডাবল ক্লিক করি দেখেন এটা ওপেন হয়ে গেছে, আবার এখানে ডাবল ক্লিক করলাম এটা ওপেন হয়ে গেছে। আর এটাকে যদি হাইড করতে যাই এখানে জাস্ট ক্লিক করলে এটা শো হবে, আবার হাইড হয়ে যায়। ওকে, তাহলে ফার্স্টে আমাদের index.html আমরা বেসিক এক্সট্রাক্টর নিয়ে দিলাম, আমরা এটার নাম দিলাম কি হোম। হোম ফাইল আমাদের। আর হোম ফাইলে এখানে বোঝার জন্য আমরা হচ্ছে যে ফার্স্টে একটা h1 লিখে নিচ্ছি, হোম পেজ। আচ্ছা, সেম ভাবে আমাদের এটাকেই কপি করলাম, কন্ট্রোল সি, এখানে এসে বলে দিচ্ছি কি এটা হচ্ছে আমাদের ইমেজ পেজ। হ্যাঁ, তো image.html এসে এখানে লিখে দিচ্ছি ইমেজ, আর এটাকে আমরা বলে দিচ্ছি কি ইমেজ পেজ। তো এতটুকু তো আমরা সবাই বুঝতে পারছি তাই না? জাস্ট দুইটা HTML ফাইল নিলাম, বেসিক স্ট্রাকচার নিয়ে এখানে জাস্ট একটা করে হেডিং রাখছি। তো প্রথমে আমাদের কাজটা ছিল কি, আমি যেন দুই পেজে মানে এক পেজ থেকে আরেক পেজে যেতে পারি, লিংক করে দেওয়া, তাই না? তো লিংক করার জন্য আমরা কি ট্যাগ দেখছিলাম, অ্যাঙ্কর ট্যাগ। তাহলে আমি এখানে জাস্ট আমরা প্রথমেই হচ্ছে কি একটা অ্যাঙ্কর ট্যাগ নিয়ে নিলাম। অ্যাঙ্কর ট্যাগের ভিতরে এখানে লিখে দিলাম আমি কোন পেজে যাব, এখান থেকে ইমেজ। ইমেজ পেজে যখন যাব তখন এটা পাথটা আমাকে বলে দিতে হবে, এই যে ইমেজ পেজে যাবেন এই এই HTML ফাইলটা কোথায় আছে। তো পাথ আমরা অলরেডি বুঝে গেছি এর আগে, তাই না? তো পাথ আমরা কিভাবে করব, আমি কোন ফাইলে কোড লিখতেছি এটা আগে খুঁজে বের করব আমরা। তাহলে এখানে যদি দেখি আমরা কোন ফাইলে কোড করতেছি, index.html, আর আমার ইমেজ ফাইলে আমি যাব, তাহলে ইমেজ ফাইলটা কোথায় আছে, আমার HTML ফাইলের পাশে। ওকে, তাহলে যদি পাশে যদি থাকে তাহলে আমরা কি করব, সরাসরি ওটার নামটা আমরা কি এখানে ইউজ করব। আচ্ছা, আমি এটা একটা ইমেজের ভিতরে লিখছি, তাহলে ইমেজে যদি যাই তাহলে এখানে আমার ইমেজ থেকে আমি যাব কোথায়, হোম পেজে। আচ্ছা, হোম পেজে যখন যাব তাহলে ইমেজ ফাইলটা কোথায় আছে, পাশাপাশি আছে, তাহলে সেম আমি জাস্ট নামটা লিখে দেবো, তাহলে index.html। আমার হোম পেজ কোনটা, index.html, এটা আমরা এখানে লিখে দিলাম। আচ্ছা, এটা গেল আমাদের ইমেজ পেজের কাজ। এখন হোম পেজেও আমাকে সেম একটা লিংক করাতে হবে যেন হোম পেজ থেকে আমি কি আবার ইমেজ পেজে যেতে পারি, তাই না? তো এখানে আমাদের কি লিংক করানোর জন্য একটা অ্যাঙ্কর ট্যাগ লিখব। HREF এর মধ্যে তাহলে এটা কি দেবো, এখানে ক্লিক করলে আমি যাব কোথায়, ইমেজ পেজে। তাহলে হোম পেজ থেকে আমি যাব কোথায়, ইমেজ পেজে। ইমেজ পেজ এইভাবেও লিখে দিতে পারি, ইমেজ পেজ।
আচ্ছা, তাহলে ইমেজ পেজে যদি যেতে যাই তাহলে আমার ইমেজ ফাইলটা কি নামে আছে, ইমেজ ডট এইচটিএম, তাহলে এটা আমরা এইচআরএম এর মধ্যে দিয়ে দিলাম। এখন আমরা এই ফাইলটাকে সেভ করে আমরা আউটপুটে যদি যাই, আমাদের ফাইলটাকে ওপেন করে নেই, ইন্ডেক্স ডট এইচটিএমএল ওপেন করে নিলাম, তাহলে দেখেন আমাদের হোম পেজ এটা, উপরে একটা কি লিঙ্ক দেওয়া আছে ইমেজ পেজ। এখন আমি ইমেজ পেজে যদি ক্লিক করি তাহলে আমাদের কাজটা ছিল, ফার্স্ট কাজ ছিল এটা, তাই না? এক পেজ থেকে আমি আরেক পেজে যাব, তাহলে এই যে সিম্পল একটা লাইনের কাজ, আমি এখানে যদি ক্লিক করি এখন আমাকে কি দেখাচ্ছে, ইমেজ পেজ। ইমেজ পেজে আমাদের একটা অ্যাঙ্কর ট্যাগ থাকার কথা, এটা ফাইলটা সেভ করি নেই, দেখেন ফাইল সেভ না করলে কিন্তু আউটপুট আমরা পাবো না। সেভ করলাম, এখন গিয়ে যদি আমরা রিফ্রেশ দিই তাহলে দেখেন হোম ট্যাবটা দেখাচ্ছে। তাহলে এর প্রথম কাজ আমাদের কি ডান, হ্যাঁ? এখন যদি হোমে ক্লিক করি হোমে যাচ্ছে, আবার যদি ইমেজে ক্লিক করি আমার ইমেজ পেজটা কি দেখাচ্ছে। উপরেও আপনার ইউআরএল এ দেখতে পারবেন আপনার কোন এইচটিএমএলটা লোড হচ্ছে, এখানে দেখেন দেখা যাচ্ছে কি ইমেজ ডট এইচটিএমএল। আবার হোমে যখন ক্লিক করব তখন দেখেন এখানে দেখাচ্ছে কি ইন্ডেক্স ডট এইচটিএমএল। এতটুকু আমরা সবাই ক্লিয়ার, বুঝতে পারছি না? এরপরে বাকি কাজ ছিল কি, আমরা এতদিন যা যা শিখছি এগুলো ট্যাগ গুলো আমি কি এই হোম পেজে লিখতে বলছিলাম আপনাদের, আর ইমেজ গুলো আছে কি ইমেজ পেজে দিতে বলছিলাম। তো বাকিগুলো আমি আর দেখাচ্ছি না, হোম পেজে যেগুলো আমরা দেখছিলাম ফরম্যাটিং ট্যাগ, এটা আপনারা প্র্যাকটিস করবেন। আমি ইমেজটা একবার রিক্যাপ করে দিচ্ছি, অনেকেরই এই পাথ নিয়ে সমস্যা আছে, আমি বারবার বলি পাথটা যেন সবাই বুঝেন, পাথ না বুঝলে কিন্তু পরবর্তীতে কাজগুলো আরো কঠিন হবে আপনাদের জন্য। তো পাথটা খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, তো আমরা এখানে ইমেজ পেজে কি বলছিলাম, কয়েকটা ইমেজ দেখাতে বলছিলাম, আর এখানে আমাদের ওই হেডিং প্যারাগ্রাফ এগুলো ইউজ করবে। তো নিচে আমরা যদি আসি একটা এইচআর দিয়ে নেই। আচ্ছা, এইচআর এটা একটা কি ট্যাগ, হ্যাঁ এটা বলছিলাম আপনাদের। এইচআর ট্যাগটা দিলে কি হয়, একটা হরিজন্টাল লাইন চলে আসে, এটাকে বলা হচ্ছে কি হরিজন্টাল লাইন। আমি যদি এখন রিফ্রেশ করি তাহলে ইমেজ পেজে যদি যাই দেখেন এর নিচে একটা কি লাইন চলে আসছে, এটাও একটা ট্যাগ। এটার কাজ কি, নিচ দিয়ে একটা কি লাইন তৈরি করে দেয়া। আমি জাস্ট এটা দিলাম বোঝার সুবিধার্থে। তাহলে আমরা একটা ইমেজ এই পেজে দেখাতে বলছিলাম, ইমেজের জন্য আমাদের কি নিতে হয়, ইমেজ ট্যাগ, তাই না? ইমেজ ট্যাগ হচ্ছে কি আইএমজি। আইএমজির মধ্যে দুইটা অ্যাট্রিবিউট আমাদের লিখতে হয়, একটা হচ্ছে কি এসআরসি আর একটা হচ্ছে এলটি। এসআরসির ভিতরে আমরা কি দেই, ইমেজের পাথ, হ্যাঁ ইমেজটা কোথায় আছে লোকেশনটা আমরা বলে দেই। আর এএলটির ভিতরে কি রাখি, অল্টারনেটিভ টেক্সট। অল্টারনেটিভ টেক্সট কেন এটা ইউজ করি, অল্টারনেটিভ যেন আমাদের ইমেজটা কখনো যদি লোড না হয় বা পাথ আমরা ভুল দেই, সেক্ষেত্রে যেন কি ফাঁকা না থাকে, ওই জায়গাটা যেন কি ফাঁকা না থাকে, ওটার পরিবর্তে যেন একটা কি টেক্সট এখানে দেখতে পারি আমরা আউটপুটে, যে বুঝতে পারি যে এখানে একটা কি ইমেজ ছিল, কোনো কারণে ইমেজটা পাচ্ছে না। আচ্ছা, তো এখন আমাদের কয়েকটা ইমেজ নিয়ে আসতে হবে, তো চলেন আমরা হচ্ছে যে কয়েকটা ইমেজ নিয়ে আসি। আগের ফোল্ডারে আমার মনে হয় কয়েকটা ইমেজ ছিল আমাদের, হ্যাঁ আমি আগের ফোল্ডার থেকে জাস্ট কপি করে নিচ্ছি ইমেজগুলো, ইমেজ ফোল্ডারটা নিয়ে নিচ্ছি, কন্ট্রোল সি, কপি করলাম, এরপরে আমাদের ডে 6 এ এসে এগুলো পেস্ট করে দিই। দেখেন এখানেও আমি দুই ভাবেই রাখলাম সেম। আচ্ছা, প্রথমে হচ্ছে কি আমাদের এইচটিএমএল ফাইল আছে, তারপরে কি দুইটা ইমেজ আছে, আর উপরে একটা ইমেজ ফোল্ডার আছে। এরকম যদি থাকে, পাথ কিভাবে আমরা বলছিলাম আমরা কোন ফাইলে কোড করতেছি সেখান থেকে আমাদের রিলেটিভ পাথগুলো বলে দিতে হয়। এখন আমরা ইমেজ ডট এইচটিএমএল এ কোড লিখতেছি, তাই না? ইমেজ ডট এইচটিএমএল এ কোড লিখতেছি, তাহলে আমাদের ইমেজটা আছে কোথায়, কয়েকটা ইমেজ আছে পাশে, আবার ইমেজ ফোল্ডারের ভিতরেও যদি ক্লিক করি তাহলে এখানে হচ্ছে কি একটা ইমেজ আছে। তো প্রথমে আমরা দেখি পাশের গুলো যদি থাকে কিভাবে আমরা করতে পারি। আচ্ছা, তো সরাসরি যদি পাশে থাকে তাহলে ইমেজের আমি নাম দিয়ে দেবো, এখানে কি আছে ওয়াজ ডট জেপিইজি, হ্যাঁ। তো অনেকেই জেপিইজি থাকে, শুধু জেপিইজি জেপিইজি যদি দেন সেক্ষেত্রে কিন্তু কাজ করবে না। আর এটা যেভাবে আছে আপনাকে ঠিক সেম ভাবে এখানে লিখতে হবে। তো আমরা যদি এখানে একটা পাথ বলে দিচ্ছি ওয়াজ ডট জেপিইজি। আচ্ছা, এরপরে এটার মধ্যে আমরা লিখে দিলাম এটা হচ্ছে কি ওয়াজ। আউটপুটে গিয়ে যদি রিফ্রেশ করে দেখি ইমেজটা পাচ্ছে কিনা, এই ইমেজটা চলে আসছে। তো হাইড উইডথ দিয়ে আপনারা কি ছোট করে নিতে পারি, যেমন এখানে একটা স্পেস দিয়ে অ্যাট্রিবিউট, অ্যাট্রিবিউট গুলো ইউজ করে আমরা কি ডিজাইন গুলো করতে পারি। তো হাইট একটা অ্যাট্রিবিউট আছে, হাইট দিলাম আমি 200, ধরেন 200 দিলাম।
200 পিক্সেল, এখানে 200 দেওয়া মানে কি 200 পিক্সেল। আর 1 পিক্সেল সমান কতটুকু অংশ কেউ জানেন? 1 পিক্সেল সমান সমান 1 ইঞ্চির 96 ভাগের 1 ভাগ। কত বললাম? 1 ইঞ্চির 96 ভাগ, 96 না 94, এরকম হবে না, হয় 96 না 94 ইঞ্চ, আমি এক্সাক্ট মনে করতেছি না। তো এই দুইটার একটা হবে 96, 1 ইঞ্চিকে 96 বা 94 ভাগ করলে যতটুকু আসে ঠিক অতটুকু হচ্ছে কি 1 পিক্সেল। আর যদি সহজভাবে মনে রাখতে চান, আপনারা যে বল পেন দিয়ে লেখেন না কলমে, ওটাকে জাস্ট উপর থেকে ছেড়ে দিলে যতটুকু অংশ দাগ হয় না, কালো দাগ পড়ে না, এতটুকু অংশ হচ্ছে কি 1 পিক্সেল ধরে নিতে পারে বোঝার সুবিধাতে। তাহলে এখানে হচ্ছে আমরা 200 পিক্সেল দিছি, দেখেন ওভাবে হিসাব করলে এতটুকু অংশ আসে। আচ্ছা, এটা গেল একটা উপায় ইমেজ দেওয়ার পাথ। আরেকটা আমরা যদি দেখি ফোল্ডারের ভিতরে যদি থাকে, সেক্ষেত্রে আমাদের কি কি করতে হবে? আগে ফোল্ডারের নাম, তারপরে হচ্ছে কি ইমেজের নাম। তো পরে আরেকটা আমরা ইমেজ নিয়ে নেই এর পাশেই, একে চাইলে আমরা একটু ছোট বড় করতে পারি। হ্যাঁ, এখানে মাউস নিয়ে এভাবে টেন দিয়ে ছোট বড় করতে পারি। আরেকটা ইমেজ ট্যাগ আমরা নিয়ে নিচ্ছি এসআরসির ভিতরে। এখন আমি যাচ্ছি এই যে একটা ফোল্ডারের ভিতরে, ইমেজ ফোল্ডারের ভিতরে যে ট্যাবটা আছে এটা দেখাতে যাচ্ছে। তাহলে আমাদেরকে কিভাবে পাঁচটা বলে দিতে হবে? আগে ফোল্ডারের নাম, কারণ আমার এইচটিএমএল এর পাশে আছে কি এই যে ইমেজ যে ফোল্ডারটা আছে এটা। হ্যাঁ, তাহলে আমার image.html এর পাশে আছে কি ইমেজ ফোল্ডার। এই কারণে আমাকে যদি আগে ফোল্ডারের নামটা দিতে হবে। তো আমরা হচ্ছে যে দিয়ে দেই ইমেজ ইমেজ ফোল্ডার, এরপরে দেবো কি স্ল্যাশ। তাহলে ওই ভিতরে যে ইমেজগুলো আছে এগুলো আমি অ্যাক্সেস করতে পারবো। ওর ভিতরে দেখেন একটা কি ফোল্ডার আছে, এরপরে একটা কি ইমেজ আছে, আমরা ইমেজটাকে দিয়ে দিলাম। আচ্ছা, এটাকে আমরা নাম দিচ্ছি কি আল্টার টেরের ভিতরে দিচ্ছি ট্যাব। আউটপুটে গিয়ে রিফ্রেশ করি, এই হচ্ছে আমাদের কি একটা ট্যাব। এরপরে নিচে এটাকে আমরা একটা হাইট বা উইডথ দিয়ে দেই। আচ্ছা, এগুলো হচ্ছে কি, এগুলোকে আমরা কি বলি বলেন তো? এই যে এসআরসি, এলটি, হাইট, এগুলো যে লিখলাম এগুলোকে আমরা কি বলি? হ্যাঁ, অ্যাট্রিবিউট। এগুলো হচ্ছে কি অ্যাট্রিবিউট। এই সিম্পল। তো এতটুকু ছিল আপনাদের অ্যাসেসমেন্ট। তো এতটুকু অনেকেই করছেন, অনেকেই বোঝেন নাই। এখন কি ক্লিয়ার সবাই? ঠিক আছে, আজকে যে এতটুকু নিয়ে যদি আপনাদের কোনো প্রবলেম না থাকে তাহলে আমরা একটু সামনে যাই। হ্যাঁ? আচ্ছা, আমরা লিঙ্ক ইমেজ ট্যাগ দেখছি, লিঙ্ক ট্যাগ দেখছি। আমরা আজকে দেখবো হচ্ছে যে কিছু লিস্ট আইটেম দেখবো। লিস্ট আইটেম অনেক সময় ধরেন আপনি বাজার করতে গেলেন বা কোনো কিছু করতে গেলেন, আগে কি খাতায় লিখে লিস্ট করেন না? তো ওয়েবসাইটে অনেক সময় আমাদের প্রয়োজন হয় লিস্ট আইটেম, একটার পরে একটা কি 1 2 3 বা বুলেট পয়েন্ট দিয়ে আমাদের লিখতে হয়। ওয়েবসাইটে এই ধরনের প্রয়োজন পড়ে। তো সেক্ষেত্রে আপনি এগুলো কিভাবে লিখতে পারি? আমাদের ওয়েবসাইটে আমরা এখন আছে কিছু লিস্ট কিভাবে করতে পারি, লিস্ট গুলো কিভাবে লিখতে পারি। আচ্ছা, এইচটিএমএল এ আপনি যদি আসেন, লিস্ট হচ্ছে 3 প্রকার। এইচটিএমএল লিস্ট কত প্রকার? 3 প্রকার। একটা হচ্ছে আনঅর্ডার লিস্ট, একটা হচ্ছে কি অর্ডার লিস্ট, আর একটা হচ্ছে ডিসক্রিপশন লিস্ট। তাহলে কয়টা বলে আমরা? তিনটা। একটা হচ্ছে কি আনঅর্ডার লিস্ট, একটা হচ্ছে কি অর্ডার লিস্ট, আর একটা হচ্ছে ডিসক্রিপশন লিস্ট। আচ্ছা, অর্ডার লিস্ট কি হয়, আমরা আনঅর্ডার লিস্ট কি হয় আমরা একটু বুঝি। আনঅর্ডার লিস্ট কোনগুলোকে আমরা বলি? যেগুলোকে কোনো সিরিয়াল নাম্বার নাই, অর্থাৎ আনঅর্ডার, মানে কোনো অর্ডার নাম্বার নাই, 1 2 3 বা ABC এই ধরনের কোনো অর্ডার নাই, এগুলো হচ্ছে আনঅর্ডার লিস্ট। তাহলে ওখানে কি থাকবে? কিছু সিম্বল থাকবে। আপনি চাইলে এই যে ডিক্স করে দিতে পারবেন, স্কোয়ার করে দিতে পারবেন, গোল আমরা দিতে পারবো। হ্যাঁ? তো এগুলো আমরা করে দিতে পারবো, যেগুলোর মধ্যে আমরা সিম্বল ইউজ করবো, বাট হচ্ছে কি কোনো সিরিয়াল নাম্বার থাকে না, এগুলোকে বলা হচ্ছে কি আনঅর্ডার লিস্ট। আর অর্ডার লিস্ট কোনগুলো? যেগুলো হচ্ছে কি 1 2 3 একটার পরে একটা কি সিরিয়াল ওয়াইজ থাকে, ABC এভাবে সিরিয়াল ওয়াইজ থাকে, এগুলোকে বলা হচ্ছে কি অর্ডার লিস্ট। আর ডিসক্রিপশন লিস্ট কোনগুলো? প্রত্যেকটা আইটেমের পাশেই হচ্ছে কি লেখা থাকে একটা ক্যাটাগরি ওয়াইজ, এটাকে বলতে পারি আমরা ক্যাটাগরি। ধরেন আপনার কি মোবাইল আছে, মোবাইল কি শুধু একটাই হয়? অনেকগুলো কি মডেল থাকে না? তো আমি উপরে মডেল লিখে রাখলাম, মোবাইল, তারপরে মডেলগুলো আমি লিখে রাখলাম, এগুলোকে বলা হচ্ছে কি ডিসক্রিপশন লিস্ট। তো আমরা একটা একটা করে দেখি। প্রথমে আসেন আনঅর্ডার লিস্ট। আনঅর্ডার লিস্ট লেখার সিনট্যাক্স কি, এইচটিএমএল ট্যাগ কি কি ইউজ করতে হয়? প্রথমে আমরা হচ্ছে কি আনঅর্ডার লিস্টের জন্য ইউজ করবো হচ্ছে ইউএল ট্যাগ। আপনাকে কি ট্যাগ ইউজ করতে হবে? ইউএল।
ইউতে হচ্ছে আনঅর্ডার, এলতে হচ্ছে কি লিস্ট, এই দুইটার মিলে হচ্ছে কি ইউএল ট্যাগ। আচ্ছা, এটা গেল আমাদের আনঅর্ডার লিস্টের জন্য তৈরি করতে। এরপরে আমাকে কি করতে হবে, যেহেতু এটা আমরা আনঅর্ডার লিস্ট তৈরি করলাম, বাট এর ভিতরে যে আইটেম গুলো থাকবে প্রত্যেকটা কি আলাদা আলাদা, তাই না? এখন এই আনঅর্ডার লিস্টের মধ্যে আইটেম গুলো লেখার জন্য আমাদের একটা ট্যাগ ইউজ করতে হয়, সেটা হচ্ছে এলআই। তাহলে আমি যখন একটা আনঅর্ডার লিস্ট তৈরি করব, অবশ্যই আমাকে কি একটা ইউএল ট্যাগ নিতে হবে, এবং প্রত্যেকটা আইটেমের জন্য এক একটা করে কি এলআই ট্যাগ ইউজ করতে হবে। এর মাঝখানে এলআই এর ভিতরে আমাদের কি কন্টেন্ট গুলো দেবো। কি বুঝতে পারছি? ওকে, চলেন আমরা একটু করে করে আসি। দেন আমাদের আজকে যে এই যে হোম পেজটা আছে, এটা হচ্ছে আমি একটা এই সার দিয়ে দিলাম নিচে, এই স্যার। ওকে, এর নিচে আমরা করে ফেলি। তো প্রথমে আমাদের আনঅর্ডার লিস্ট যদি করতে যাই, ফার্স্টে আমাকে কি লিখতে হবে, ইউএল। ইউএল লিখে আমি এন্টার দিলাম, তাহলে ইউএল শুরু শেষ অটোমেটিক হয়ে যাবে ভিএস কোডে। এরপরে কিবোর্ড থেকে এন্টার দিব। তো এই যে একটা ফরম্যাটিং ট্যাগের, একটা ট্যাগের ভিতরে যখন আমি আর একটা ট্যাগ লিখবো, মাস্ট আমি হচ্ছে কি এইভাবে ফরম্যাটটা করে নেবো, মাঝখানে গিয়ে একটা এন্টার দিয়ে দেবো। আচ্ছা, এরপরে নিচের লাইন যখন শুরু করব, এখান থেকে একটা ট্যাব রেখে দেবো ফাঁকা। তাহলে আমার বুঝতে সুবিধা হয় যে আমি কোথায় শুরু এবং হচ্ছে কি কোথায় শেষ হয়েছে। এই ফরম্যাটিংটা সবাইকে মাস্ট এটা করতেই হবে। অবশ্যই অবশ্যই এই ফরম্যাটিংটা ঠিক রাখতে হবে। আচ্ছা, এরপরে আমাদের প্রত্যেকটা আইটেম লেখার জন্য আমাকে কি লিখতে হবে, আইটেম, এল আই, এন্টার দিলাম। এখন এই এল আই এর ভিতরে আপনাকে আইটেমের ভিতরে আপনি কি রাখতে যাচ্ছেন সেটা বলে দেন। ধরেন আমরা এখানে লিখলাম কি আইটেম ওয়ান, আইটেম ওয়ান। এরপরে এটা হলো একটা, আপনি যদি আরো রাখতে চান তাহলে কি করব আমরা, সেম এটাকে জাস্ট কি এন্টার দেবো, নিচে আরেকটা লিখে ফেলি এলআই, আইটেম টু। এভাবে আমরা আরেকটা লিখে ফেলি এলআই। এখানে আমরা আইটেম লিখতেছি, হ্যাঁ আপনি এখানে যে কোনো কিছু লিখে দিতে পারেন, কোনো সমস্যা নেই। যেটা খুশি এটা লিখে দিতে পারেন। ধরেন মাছ আছে, মাছ কি কি, মাছ তো অনেকগুলো আছে, নামগুলো লিখে দেন। আপনারা মেকআপ কিনেন, মেকআপের তো অনেক নাম আছে, এগুলো লেখেন। যার যার যেটা খুশি তো লিখতে পারেন। আচ্ছা, আমরা হোম পেজে গেলাম, দেখেন লিস্ট আইটেম গুলো, আনঅর্ডার লিস্ট গুলো কিভাবে আসে, ডিফল্ট ভাবে হচ্ছে কি বুলেট পয়েন্ট আকারে আসে। এটা হচ্ছে কি আনঅর্ডার লিস্ট। এরপরে আসি অর্ডার লিস্ট। আমরা দেখি আনঅর্ডার লিস্ট। আচ্ছা, এখানে খুব মানে কঠিন কিছু না, সিম্পল। আপনাকে যদি বলা হয় আনঅর্ডার লিস্ট তৈরি করতে, আপনি কি ইউএল দিবেন, এর ভিতরে আইটেমের এলআই দিয়ে কি আইটেম গুলো লিখে ফেলবেন। ঠিক খুব কঠিন জিনিসগুলো। আচ্ছা, ওকে, এরপরে আসেন আপনি যদি সার্কেল গুলো চেঞ্জ করতে চান, এগুলো হ্যাঁ চেঞ্জ করা যায় অ্যাট্রিবিউট এর সাহায্যে। আমরা এখানে অ্যাট্রিবিউট ইউজ করতে পারি। দেখেন এখানে কিছু আমি লিস্ট এগুলো করে দিছি আপনাদের স্লাইডারটা, যদি আপনারা দেখেন তো এগুলো দেখে দেখে আপনারা প্র্যাকটিস করবেন। আমি হচ্ছে যে যেহেতু আমাদের সময় কম, আমি জিনিসগুলো আপনাদের সাথে আলোচনা করে দিচ্ছি। এগুলো আপনারা একটু ইউজ করে করে দেখবেন যে কোনটার জন্য কিরকম আসে। আচ্ছা, তো লিস্ট স্টাইল টাইপ, আমাকে এখানে একটা স্টাইল ইউজ করতে হবে, স্টাইল। তো স্টাইল অ্যাট্রিবিউট, স্টাইল অ্যাট্রিবিউটের কাজ কি, স্টাইল অ্যাট্রিবিউট দিয়ে আমরা সিএসএস লিখতে পারি। কি বললাম, সিএসএস আমরা লিখতে পারি। তাহলে সিএসএস লেখার জন্য কি অ্যাট্রিবিউট ইউজ করতে হয়, স্টাইল, হ্যাঁ এস টি ওয়াই এল ই, স্টাইল অ্যাট্রিবিউট ইউজ করতে হয় আপনি যদি সিএসএস লিখতে চান। আচ্ছা, তাহলে আমরা এখানে লিখতে পারি লিস্ট স্টাইল টাইপ ডিক্স, হ্যাঁ ডিক্স দিলে সেভ করলাম আমরা। এই যে সিএসএস আমি এটাকে লিখলাম, এই স্টাইল, স্টাইল অ্যাট্রিবিউটের কাজ কি, এটা একটু নোট করবেন, খুবই ইম্পর্টেন্ট, আপনাদের এগুলো আসে কোশ্চেন। আচ্ছা, স্টাইল, আমরা স্টাইল যদি বলে আপনাকে ইনলাইন স্টাইল কিভাবে করতে পারি, তাহলে আপনাকে লিখতে হবে কি, আমরা স্টাইল অ্যাট্রিবিউট ইউজ করি। স্টাইলের কি এই অ্যাট্রিবিউটটা ইউজ করে আমরা সিএসএস গুলো লিখতে পারি। আচ্ছা, সিএসএস এর কাজ কি আমরা জানি না, বলছিলাম তো আমরা প্রথমে, সিএসএস এর কাজ কি একটা আইটেমকে ডিজাইন করা, তাই না? তো এই যে ডিজাইন করা কিভাবে করি, এই যে স্টাইল একটা একটা অ্যাট্রিবিউট নাম, এই স্টাইল অ্যাট্রিবিউটের মাধ্যমে কি আমরা ডিজাইন গুলো করে থাকি। আচ্ছা, তো জাস্ট এটা একটা আমি লিখলাম, লিস্ট স্টাইল টাইপ ডিক্স করে দিলাম, আমরা সেভ করে দেখি কিরকম আসে। এগুলো আপনারা চেঞ্জ করে করে দেখবেন, আমি একটা করে দেখাই দিচ্ছি, জাস্ট রিফ্রেশ করি, এরকম আসছে। এরপরে আর এখানে কি আছে, সার্কেল, স্কোয়ার, আমি স্কোয়ারটা নিলাম।
সেভ করে এখন যদি আউটপুটে রিফ্রেশ করি আমরা, দেখুন এটা হচ্ছে কি চেঞ্জ হয়েছে, বোঝা যায়। এখন হচ্ছে কি 4 কোণা হয়ে গেছে। তো এইভাবে আপনি কি এগুলোকে চেঞ্জ করা যায়, চেঞ্জ করতে পারেন। তো এটা ছিল আমাদের কি আনঅর্ডার লিস্ট। এরপরে যদি আসি আরেকটা আছে কি অর্ডার লিস্ট। অর্ডার লিস্টও সেম একই, জাস্ট আপনাকে বলে দিতে হবে কি ইউএল এর পরিবর্তে ওয়েল। হ্যাঁ, আমি জাস্ট এটাকে যদি কপি করে একটা শিপ কাউন্টারে দেই, আমরা লিখেই ফেলি। হ্যাঁ, এখানে একটা ইসার দেই, এটা গেল হচ্ছে কি আমার আনঅর্ডার লিস্ট। এখন আমাদের কি অর্ডার লিস্ট। অর্ডার লিস্ট আমরা কিভাবে করব? অর্ডার লিস্টের জন্য যে ট্যাগটা ইউজ করতে হয় সেটা হচ্ছে ওএল, সিম্পল ওএল। আচ্ছা, এই ওএল এর ভিতরে আমার কি আইটেমগুলো লিখবো। তো আইটেম আমি 1 2 3 এগুলোই রাখলাম, জাস্ট কপি করে এখানে বসাই দিচ্ছি, সেভ করি। তাহলে হচ্ছে কি এটা হচ্ছে আমার অর্ডার লিস্ট। আমরা সেভ করে আউটপুটে দেখি কিরকম আসছে আমার, রিফ্রেশ করি। তাহলে দেখেন দুইটার মধ্যে পার্থক্য কি হলো। আমি যখন অর্ডার লিস্ট লিখবো তখন এগুলো হচ্ছে কি বিভিন্ন সিম্বল আসবে। আর যদি আমি অর্ডার লিস্ট লিখি তাহলে আমার কি 1 2 3 এভাবে অর্ডার আকারে কি আসবে। এই অর্ডার গুলো আপনি চেঞ্জ করতে পারবেন অ্যাট্রিবিউটের সাহায্যে। হ্যাঁ, যদি আপনি চান যে এখানে 1 2 না থেকে আমি এবিসিডি দেখাবো, আবার অনেক সময় থাকে কি রোমান সংখ্যায় থাকে, তাই না? তো এগুলো চেঞ্জ করতে পারবেন আপনার অ্যাট্রিবিউটের সাহায্যে। অ্যাট্রিবিউটের সাহায্যে এগুলো চেঞ্জ করা যায়। অ্যাট্রিবিউট গুলো যদি এখানে দেখেন, এর সবগুলো আমি লিস্ট করে দিছি আপনাদের। প্রথমে হচ্ছে কি টাইপ, অ্যাট্রিবিউটের নাম কি টাইপ। টাইপ আপনি বলে দিবেন, যদি 1 বলে দেন 1 2 আকারে আসবে। যদি টাইপ ক্যাপিটাল এ বলে দেন তাহলে কি ক্যাপিটাল লেটারে আসবে এবিসি। টাইপ যদি স্মল লেটারে লিখে দেন স্মল লেটারে আসবে। চলেন আমরা একটু দেখে ফেলি। কারণ এই যে ওএল আছে, আমি এখানে লিখতে একটা অ্যাট্রিবিউট লিখবো। অ্যাট্রিবিউট গুলো আমরা কোথায় লিখি অলরেডি এগুলো ক্লিয়ার না সবাই। আমার স্টার্টিং ট্যাগের এখানে আমাকে লিখতে হয় শুরুতেই। তো এখানে আমরা লিখতেছি কি টাইপ, টাইপ নামের অ্যাট্রিবিউট আমরা লিখলাম। এই টাইপের মধ্যে আপনি বলে দিতে পারবেন এই লিস্টের আর অর্ডার লিস্টের কি কিভাবে দেখাবেন, এবিসিডি দেখাবেন বা রোমান সংখ্যা দেখাবেন। রোমান সংখ্যা যদি দেখাতে চান এখানে আছে কি আই যদি দিয়ে দেই আমরা, সেক্ষেত্রে আছে কি রোমান সংখ্যায় আসবে। রিফ্রেশ করি, তাহলে দেখেন এগুলো কি রোমান সংখ্যায় আসতেছে। আবার যদি এটা ক্যাপিটাল লেটারে দেন তাহলে আছে কি ক্যাপিটাল বড় 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 হাতের যেগুলো আমরা বলি আর কি, এরকম আসবে। আচ্ছা, এরপরে যদি আপনি এখানে এ দেন সেই ক্ষেত্রে আছে ক্যাপিটাল এ দিলে ক্যাপিটাল এ তে এ বি সি এভাবে সিরিয়াল আকারে দেখাবো। বুঝতে পারছি এতটুকু? খুবই সিম্পল। অর্ডার লিস্টের জন্য আছে কি ওয়েল, আর আনঅর্ডার লিস্টের জন্য ওয়েল। আচ্ছা, এখন আসি ডিসক্রিপশন লিস্টে আবার কি। তাহলে ডিসক্রিপশন লিস্ট হচ্ছে এরকম, এই যে তিনটা আইটেম আছে, এটার কোন আইটেম এগুলো বোঝা যাচ্ছে কোনো কিছু না। আপনি জাস্ট তিনটা আইটেম বলে দিচ্ছেন, ধরেন। আচ্ছা, আমরা যদি W3 স্কুলে যাই, দেখেন এখান থেকে আপনি সুন্দরভাবে এগুলো আপনাদের যদি কোনো কিছু ভুলে যান, আমরা যা কিছু দেখছি এখানে কিন্তু সবগুলোই আছে। তো এখান থেকে আপনারা চাইলে এগুলো দেখে নিতে পারেন, মুখস্থ করার কিছু নেই, বোঝার ট্রাই করবেন বিষয়গুলো। আচ্ছা, আমরা যদি এখানে লিস্টে যাই, দেখেন HTML লিস্ট। তাহলে এই যে আমি যে জিনিসগুলো দেখালাম সেম জিনিসগুলো দেখেন এখানে কি দেয়াই আছে। আপনাদের মুখস্থ করার কিছু নাই, ভুলে যাবেন গুগলে গিয়ে সার্চ দেন আপনি কি ভুলে গেছেন। আপনাদের এখানে মনে রাখার কোনো কষ্ট করার দরকার নেই যে আমার এগুলো মুখস্থ করতে হবে। ধরেন আপনি ইমেজ নিয়ে কাজ করতে চান, ইমেজটা কিভাবে লেখে আপনি ভুলে গেছেন। তো কি করবেন, একটা ব্রাউজার খুলে জাস্ট এভাবে লিখে দিবেন কি HTML ইমেজ। কি পারবেন না? HTML পাঁচটা লিখবেন। আপনি হচ্ছে কি কি খুঁজতেছেন, মানে কোন টপিকের উপর খুঁজতেছেন ওটা লিখবেন, কোন ট্যাগটা খুঁজতেছেন বা কোন অ্যাট্রিবিউটটা খুঁজতেছেন এটা লিখে দিবেন। তাহলেই দেখবেন যে গুগলে অনেকগুলো চলে আসে। এই যে দেখেন ইমেজ ট্যাগ, ইমেজ ট্যাগ। তো এখান থেকে আপনি যদি দেখে নেন আপনি বুঝতে পারবেন না বিষয়গুলো, যদি বুঝতে পারেন। তো মুখস্থ করা এগুলো জিনিসটা আপনারা হচ্ছে যে মনে রাখবেন, কোনো কিছু ভুলে যাবে অনলাইনে সার্চ দিবেন পেয়ে যাবেন। অনলাইনে এগুলো সবই আছে। তা এই দুইটা আমরা বুঝলাম, লিস্ট, অর্ডার লিস্ট আর হচ্ছে আনঅর্ডার লিস্ট আমরা দেখলাম। আচ্ছা, ডিসক্রিপশন যেটা লিস্ট, এটা কি রকম আসে? এটা হচ্ছে ক্যাটাগরি ওয়াইজ করা। ধরেন আমার কফি আছে, কফির হয়তো অনেকগুলা ব্ল্যাক কফি আছে, হট হট কফি আছে বিভিন্ন। তারপরে হচ্ছে কি আর কি কি জানি আছে, আপনারা এগুলো ভালো জানেন। তো এগুলো হচ্ছে কি যেমন আমি যাচ্ছেন কি কফি লিখলাম, এরপরে কফি কত কালার আছে এটা আমি কি লিস্ট একটার পরে একটা রাখলাম, ক্যাটাগরি ওয়াইজ করে রাখা। এরপরে মিল, এটা ডিসক্রিপশন করে, আমরা একটা ডিসক্রিপশন লিস্ট বলি, মানে ডিসক্রাইব করাই আছে। এটা হচ্ছে মিল, মিল্কের মধ্যে যতগুলো আছে সবগুলো কি নামগুলো এখানে আমরা লিখে দিতে পারবো, যাতে আমরা উপরের টাইটেলটা দেখলে কি বুঝতে পারি এর মধ্যে কি কি আছে।
এটাই হচ্ছে কি ডিসক্রিপশন লিস্ট। এটা লেখার সিস্টেমটা কি, প্রথমে আমাকে লিখতে হবে কি ডিএল, ডিসক্রিপশন লিস্ট। আচ্ছা, এখানে দুইটা আর দুটো ট্যাগ লিখতে হয়, একটা হচ্ছে কি ডিটি আর একটা হচ্ছে কি ডিডি। আমি যদি সহজভাবে মনে রাখতে বলি, প্রথমে হচ্ছে কি ডিসক্রিপশন টাইটেল, তারপরে হচ্ছে কি ডিসক্রিপশনের ডাটা। সহজভাবে এভাবে মনে রাখেন, যদিও নাম এটা না, বাট আমরা মনে রাখার জন্য এভাবে বললাম আমি, যে এটা হচ্ছে কি ডিটি হচ্ছে কি ডিসক্রিপশনের টাইটেল, টাইটেল না ডিটি হচ্ছে ডিসক্রিপশনের টাইটেল, আর ডিডি হচ্ছে কি ডিসক্রিপশন ডাটা। তাহলে টাইটেল হবে কি রকম, এই যে কপি এটা হচ্ছে কি টাইটেল, এখানে মিল এটা হচ্ছে কি টাইটেল, আর বাকি যেগুলো থাকবে এখন একটা ইয়ের ভেতরে আপনি ডিটি হচ্ছে কি একটাই রাখবেন, ওই নিচে 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 যতগুলো আপনার ডাটা থাকবে সবগুলো আমরা কি একটা একটা করে ডিডি আপনি ইউজ করবেন। তো চলেন আমরা একটু যদি লিখে আসি। আচ্ছা, এখানে আমরা একটা এইচআর দিলাম, আবার ইয়ে দেখেন, তাহলে ডিসক্রিপশন লিস্ট রাখার জন্য প্রথমে আমাদের ট্যাগের নাম কি ডিএল, হ্যাঁ বলছে ডিএল ডিসক্রিপশন লিস্ট। আচ্ছা, এর ভেতরে আমাকে লিখতে হবে, এর বাইরে কখনো লেখা যাবে না। আপনি যখন আনোটা আইটেম গুলো কখনো হচ্ছে কি ওএল বা ইউএল, এই যে ডিএল এর বাইরে কখনো আপনি কি আইটেম ট্যাগ ইউজ করতে পারবেন না। আপনাকে আইটেম এই যে এলআই যদি ইউজ করেন মাস, আপনাকে হচ্ছে কি এই তিনটার যে কোনো একটা ভিতরেই রাখতে হবে। কথা বোঝাতে পারছি? প্রথমে হচ্ছে আমি লিখলাম হচ্ছে কি টাইটেল ডিটি, তাহলে ডিসক্রিপশন আমরা আগে প্রথমে লিখবো কি টাইটেল। এখন টাইটেল ধরেন এখানে আমরা লিখতে পারি কি উম, আচ্ছা ধরেন আমরা এখানে বিভিন্ন ফলের নাম আছে না, তো আমরা হচ্ছে কি ফল লিখতে পারি ফ্রুটস। আচ্ছা ফ্রুটস এর ফ্রুট, ফ্রুট এটা কি লিখলাম আমি, আচ্ছা ফ্রুট, যাই হোক যেটাই লেখছি লেখছি। এরপরে আছে কি ফ্রুটস এর নিচে এখন অনেক ধরনের মানে ফল হয় তাই না, ম্যাঙ্গো হয়, ব্যানানা হয়, এই যে প্রত্যেক একটার নিচে আমি কি লিস্ট করে দিচ্ছি, এগুলো আমার হচ্ছে কি ফুড আইটেম। এখানে এই যেগুলো লিস্ট লিখবো সেগুলো লিখবো আমরা কিছু ডি ডি। তাহলে একটা হচ্ছে টাইটেল, আর এর ভিতরে যে ডাটা গুলো আছে আইটেম গুলো আছে এগুলো আমরা লিখবো কি দিয়ে ডিসক্রিপশন ডাটা দিয়ে। এখন এই ডিসক্রিপশন ডাটার ভিতরে ধরেন আমরা কি ম্যাঙ্গো হতে পারে, তারপরে আর হতে পারে কি কি, জাস্ট দুইটা আমরা লিখলাম, সেভ করে আমরা যে আউটপুটে গিয়ে রিফ্রেশ করি, রিফ্রেশ, এই হচ্ছে ডিসক্রিপশন লিস্ট। এগুলো প্রথমে টাইটেলটা দেখাবে, এরপরে ওর নিচে যতগুলো ডিডি আছে একটা আমরা ক্যাটাগরিজ করে এগুলো রাখতে পারি, এটা হচ্ছে ডিসক্রিপশন লিস্ট। আচ্ছা, এই তিনটা নিয়ে আরো কোনো লিস্ট নিয়ে কারো কোনো সমস্যা আছে? বুঝতে পারছি আমরা, খুবই সহজ, কঠিন কিছুই না, এইচটিএমএল মনে রাখা খুবই সহজ। আপনারা যদি বুঝতে এই ট্যাগের নামগুলোর সাথে আমাদের ইয়ার অনেক মিল আছে। এখন আসেন এই যে ইউএল আসলে মূলত আমরা কি কাজে ইউজ করি, অনেক সময় লিস্ট আইটেমে তৈরি করি, আপনি যদি পরবর্তীতে যখন আমরা ওয়েবসাইট করব, ওয়েবসাইটের ক্ষেত্রে দেখুন এই যে ন্যাপ বার গুলো আছে না উপরে, নেভিগেশন বার আমরা যেটা বলি, এই যে যেমন এখানে কি এনএসডি এটা ওয়েবসাইট, এখানে যদি আমরা আসি ন্যাশনাল স্কিল সার্টিফিকেট লগ ইন, এই যে একটা এটাকে আমরা বলি কি ন্যাপ বার, একটা থেকে একটা পেজে যাওয়ার জন্য তাই না, লগ ইন পেজে গেলে আমরা লগ ইন দেখাচ্ছে, এই ধরনের যখন নেভিগেশন বার আমরা তৈরি করবো ওয়েবসাইটের, এগুলো কিন্তু ইউএল এলআই দিয়ে তৈরি করা। আমরা যদি একটু ইনস্পেক্ট করি, ইনস্পেক্ট করে যদি দেখি, দেখেন এই যে এলিমেন্টের মধ্যে দেখেন এই যে ইউএল গুলো কার ভিতরে আছে দেখেন তো, একটা হচ্ছে কি ইউএল এলআই এর মধ্যে আছে আইটেম গুলো। কি বুঝাইতে পারছি? খুবই ইম্পর্টেন্ট, এটা কাজে লাগবে পরবর্তীতে। এখন আমরা জেনে রাখলাম, পরে এগুলো কিভাবে ডিজাইন করতে হয় এবং পাশাপাশি নিতে হয় আমরা এগুলো পরে শিখবো সিএসএস দিয়ে। তো এটা হচ্ছে খুবই দরকারি একটা জিনিস লিস্ট, এই লিস্ট দিয়ে আমরা পরবর্তীতে নেভিগেশন বারগুলো তৈরি করবো। আচ্ছা, তাহলে আমরা অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট, ডিসক্রিপশন লিস্ট এগুলো আমরা দেখলাম। এখানে বলে দেই, যদি কখনো জিজ্ঞেস করে ডিএল তে কি বোঝাচ্ছে, তাহলে এটা বলবো আছে কি ডিএল তে ডিসক্রিপশন লিস্ট, এরপরে ডিডি। এইদিকে খেয়াল করেন, পরে করেন।
আচ্ছা যদি বলে যে ডিটি তে কি বোঝাচ্ছে তাহলে এটা বলবো কি ডিসক্রিপশন। কি বলেন? ডিসক্রিপশন। ওকে, এখন আসেন আমরা টেবিল বানানো শিখবো। হ্যাঁ, একটা ওয়েবসাইটে আমরা কিভাবে টেবিল দেখাতে পারি। অনেক সময় আমাদের ওয়েবসাইটে কন্টেন্ট দেখাতে গেলে কি টেবুলার আকারে দেখাতে হয় না, অনেক সময় ডাটাবেজে অনেক সময় আপনাদের রেজাল্ট রেজাল্ট বা আপনার ইনফরমেশন গুলো টেবিল আকারে থাকে। তো এরকম যদি টেবিল দরকার হয় আমরা কিভাবে টেবিল তৈরি করতে পারি। আচ্ছা, টেবিল তৈরি করার আগে আমাদেরকে কয়েকটা জিনিস আমাদের জানতে হবে। সেগুলো হচ্ছে কি কি? আমরা যদি একটা টেবিল সাধারণত দেখি, আগে একটা গুগলে গিয়ে আমরা একটা লিখে দিচ্ছি কি টেবিল, টেবিল ইমেজ। এখন এই যে আচ্ছা এখানে আসছে হচ্ছে চ্যাট এই টেবিল। এখন কি আমরা এগুলো বানাবো? তাহলে তো আমার এগুলোর দরকার নেই উপায়। হ্যাঁ, আচ্ছা তাহলে আমরা এখানে লিখে দিচ্ছি কি এইচটিএমএল টেবিল। তাহলে হচ্ছে আমার এইচটিএমএল দিয়ে কিভাবে টেবিল আসে এগুলো আমরা দেখতে হবে। ইমেজে যাই, এই একটা হচ্ছে টেবিল, এটাকে আমি ওপেন করে নিচ্ছি, রাইট ক্লিক করে ওপেন ইমেজ নিউ ট্যাব, নতুন ট্যাবে ওপেন করে নিলাম। তাহলে এখানে এটাও একটা কি টেবিল। টেবিল করার আগে আমাদেরকে আগে কয়েকটা জিনিসের সাথে পরিচিত হতে হবে। প্রথমে হচ্ছে কি টেবিলের রো কোনগুলোকে বলি, টেবিলের ডাটা কোন কলাম কোনগুলোকে বলা হয়, টেবিলের ডাটা কোনগুলো, এগুলো আমাদের একটু ধারণা থাকতে হবে। তো চলেন এগুলো আমরা একটু জেনে আসি। আচ্ছা সাদা আপনি বলেন তো। ওকে, আমরা ওইগুলো প্রথমে জানতাম না, আমরাও শিখছি তাই না? তো এখানে কাউকে ছোট করার মতন কোনো কিছু নেই। আচ্ছা দেখেন, এখানে একটা টেবিল আছে, টেবিলে কলাম কোনগুলোকে বলি? কলাম হচ্ছে উপর থেকে নিচের দিকে যেগুলো আছে সেগুলোকে আমরা বলি কি কলাম। তাহলে এখানে দেখেন একটা টেক্সট লেখা আছে, এটা একটা কি কলাম। এরপরে দেখেন স্টুডেন্ট লিস্ট লেখা আছে, এই যে কলাম এটা উপরে নিচে আছে এটাকে আমরা বলতেছি কি উপর থেকে নিচে, এগুলো হচ্ছে কলাম। আর এই যে পাশাপাশি যেগুলো আছে এগুলোকে আমরা বলা হচ্ছে কি রো। অর্থাৎ আপনাদের এই যে চোখের দিকে যদি দেখেন দুইটা চোখ কি সমান না, এগুলো হচ্ছে রো। আর উপর থেকে নাক নাক বরাবর যদি কোনো কিছু আসে সেগুলোকে বলা হচ্ছে কি কলাম। আচ্ছা, তাহলে রো কোনগুলো কলাম কোনগুলো জানলাম। এখন আসেন এই যে প্রত্যেকটা ঘরে যে কিছু টেক্সট লেখা আছে তাই না, তো এইগুলোকে আমরা কি বলবো? হ্যাঁ, এগুলোকে বলা হচ্ছে কি ডাটা বা হচ্ছে কি আপনার কন্টেন্ট, যেটাই বলেন অনেকভাবেই অনেকেই বলে। তো আমরা যদি এখানে আসি, তো এগুলোকে হচ্ছে কি আমরা বলতে পারি টেবিলের ডাটা বা কন্টেন্ট বা আপনার টেবিলের ভ্যালু। হ্যাঁ, এগুলো এইভাবে বলতে পারি আমরা। আচ্ছা, এরপরে যদি আসি প্রত্যেকটা ঘর আছে এখানে টেবিলের মধ্যে কি আলাদা আলাদা, প্রত্যেকটা আলাদা আলাদা কি একটা করে ঘর আছে না, একটা ঘরের ভিতরে ডাটা গুলো আছে। তাহলে এই ঘরগুলোকে আমরা কি বলি? এক একটা করে সেল, এগুলোকে বলা হয় কি এক একটা করে সেল। আচ্ছা, এই জিনিসগুলো আমরা সবাই একটু মনে রাখবেন। আমার কলাম হচ্ছে কি আমার উপর থেকে নিচের দিকে কলাম, পাশাপাশি যেগুলো আছে এগুলোকে আমরা বলি কি রো। আর প্রত্যেকটা ঘরকে আমরা কি বলতেছি? সেল। তাহলে সেল কলাম ডাটা এগুলো আমরা বুঝলাম তাই না? এখন চলেন এইচটিএমএল এর মাধ্যমে এটা আমরা কিভাবে করতে পারি। আমরা যদি আমাদের স্লাইডারে এখানে আসি, এখানে একটা জিনিস খেয়াল করেন, তাহলে আমাকে যদি টেবিল করতে হয় ফার্স্টে আমাকে কোন ট্যাগ লিখতে হবে? টেবিল মাস্ট, এটা আমাকে লিখতেই হবে। আমরা যখন দেখেন এই অর্ডার লিস্ট তৈরি করছি আমাকে কি লিখতে হয়েছে? ওএল, এর ভিতরে আইটেম গুলো ছিল তাই না? ঠিক এরপরে হচ্ছে যে আনঅর্ডার লিস্টের ক্ষেত্রে ইউএল এর ভিতরে এলআই গুলো লিখতে হয়েছে। এখানে টেবিলের ক্ষেত্রে আমাকে সেম, আমি যখন টেবিল তৈরি করব মাস্ট আমাকে একটা ট্যাগ লিখতে হবে, সেটার নাম হচ্ছে কি টেবিল। টেবিল ট্যাগ শুরু এবং শেষ করতে হবে, এর ভিতরে আমাকে টেবিলের কাজগুলো করতে হবে। এই যে টেবিলের ট্যাগ গুলো আছে ভিতরে যে ট্যাগ গুলো আমরা ইউজ করব, টেবিলের বাইরে কখনো এই ট্যাগ গুলো কি ইউজ করতে পারবেন না, ইউজ করা যাবে না। আচ্ছা এখন আসি রো। হ্যাঁ, রো তৈরি করার জন্য তাহলে এইচটিএমএল আমরা কি ট্যাগ ইউজ করি? টি আর, টেবিল রো। এরপরে টেবিলের সেল, যেটাকে আমরা বললাম একটা একটা করে কি সেল বা ঘর, একটা করে কি
রেকর্ড, একটা করে ডাটা, তাই না? এগুলো তৈরি করার জন্য আমরা এগুলোকে বলে আছি কি টেবিল ডাটা, টি ডি, টেবিল ডাটা। তাহলে প্রথমে আমরা তৈরি দিতে হবে আমাকে কি টেবিল, টেবিলের ভিতরে আমাকে প্রথমে কি করতে হবে রো তৈরি করে নিতে হবে, হ্যাঁ? আমাদের যদি এখানে ইমেজটা দেখি, তাহলে প্রথমে আমাকে হচ্ছে কি একটা রো তৈরি করে নিতে হবে, তারপরে তো হচ্ছে কি রোর ভিতরে ডাটাগুলো আমাকে লিখতে হবে। তাহলে প্রথমে আমরা হচ্ছে কি একটা টেবিল লিখবো, দেন হচ্ছে একটা কি রো আগে লিখে নেবো, রোর ভিতরে যে কয়টা ডাটার দরকার ঠিক সেই কয়টা আমরা কি টিডি লিখতে একটা লিখবো। আচ্ছা, তাহলে আমাদের এটা তৈরি হয়ে যাবে। এখন আসেন তাহলে কলাম কিভাবে তৈরি করবো, এই কলাম আমরা কিভাবে তৈরি করবো এইচটিএমএল এ। এইচটিএমএল এ কলাম তৈরি করার জন্য কোনো আলাদা কোনো ট্যাগ নেই। আপনি যদি এখানে খেয়াল করেন, ধরেন এখানে কি আছে ভিক্টর, হ্যাঁ? তো এখানে ভিক্টর, এরপরে এখানে কি আছে উইলিয়াম। তাহলে আমি যদি এই একটা রো, তাই না, এটাও একটা কি রো, তাহলে দেখেন আমার এখানে কি হচ্ছে, আমি যদি রো গুলাকে পাশাপাশি নিচে নিচে লিখে ফেলি তাহলে কি আমার কলাম গুলো অটো তৈরি হয়ে যাচ্ছে না? এইচটিএমএল এ এই কারণে আপনাকে কলাম নামের কোনো শব্দ নেই। আপনি যদি এভাবে রো তৈরি করে ফেলেন অটোমেটিক দেখবেন হচ্ছে কি আপনার নিচে নিচে এগুলো কলাম তৈরি হয়ে যাচ্ছে। তো আমরা হচ্ছে এখানে কি কি করবো, টেবিল তৈরি করবো প্রথমে, তারপরে হচ্ছে কি রো নেব, দেন হচ্ছে টেবিলের ডাটা। এতটুকু আমরা বুঝতে পারছি। তো চলেন এটা আমরা একটা সিম্পল একটা আগে টেবিল তৈরি করে দেখে দেখে আসি। তো এখানে আমি আরেকটা এইচআর দিয়ে নিচ্ছি আমাদের এটা যাতে বুঝতে পারি আমরা। তো প্রথমে কি বললাম, টেবিল যদি আমরা তৈরি করতে যাই প্রথমে আমাকে কি লিখতে হবে, টেবিল, টি এ বি এল, টেবিল আমি তৈরি করবো, এন্টার দেবো, তাহলে টেবিল ট্যাগ শুরু শেষ কিবোর্ড থেকে এন্টার দিয়ে দিলাম। এখন এর মাঝখানে এসে আমাকে তাহলে প্রথমে কি করতে হবে, রো তৈরি করতে হবে, টি আর, টেবিল রো। এরপরে টেবিল রোর ভিতরে আমাকে তাহলে কি করতে হবে, একটা রোর ভিতরে কয়টা ডাটা আছে আমার ওই ডাটাগুলোকে কি ইনসার্ট করাতে হবে। তাহলে ডাটা যদি দিতে যাই তাহলে আমাকে কি লিখতে হবে, টি ডি, টেবিল ডাটা, টেবিল ডাটা। এখন এই টেবিলের ভিতরে আপনি যা দেখাচ্ছেন, ধরেন আমরা প্রথমে দিচ্ছি কি নেম, হ্যাঁ, প্রথমে দিলাম কি আমি নেম, তারপরে আবার থাকতে পারে কি টিডি, কারণ আমরা একটা রেকর্ড তৈরি করতে যাচ্ছি, প্রথমে থাকবে কি নেম, তারপরে কি থাকবে রোল, আর কি থাকতে পারে, হ্যাঁ নাম্বার, তারপরে হচ্ছে সাবজেক্ট, অনেক কিছুই থাকতে পারে, তাই না? তো আমরা ধরেন এখানে একটা দিছি কি 4 দিলাম, সেভ করি। এখন যদি আউটপুটে গিয়ে আমরা একটু রিফ্রেশ করে দেখি আসলে জিনিসটা কি রকম দেখাচ্ছে। দেখেন নেম, রোল, ফোন, আমার এগুলো কি পেয়ে যাচ্ছে, হ্যাঁ? আমি এগুলো কিছু ট্যাব কমায় কমায় নিচ্ছি এখান থেকে। তাহলে এখন এটা কি পাশাপাশি চলে আসছে না রো, দেখেন আমার একটা কি রো তৈরি হয়ে গেছে না? এখন এরপরে ধরেন আমি একটা এটার একটা কি ভ্যালু আমরা দেবো, তাহলে ভ্যালু তৈরি করার জন্য কি আমাকে আরেকটা রো তৈরি করতে হবে ওর নিচে। তাহলে চলেন আমরা আরেকটা রো লিখে ফেলি, তাহলে এটা হচ্ছে আবার কি একটা টেবিল, এই একটা হচ্ছে কি রো। তাহলে এই রো শেষ যেখানে এখানে এসে কি আমি আরেকটা টিয়ার রো তৈরি করব। এই রোর ভিতরে আমাদের কি কি থাকবে, এই যে টেবিলের টাইটেল গুলো আছে এগুলোর কি নামগুলো, আমরা ধরেন প্রথমে আছে কি নেম, তাই না? তো একজনের নাম হতে পারে কি টিডি, টেবিলের ডাটা, টিআর এর ভিতরে টিডি লিখলাম, ডাটা দিলাম, ধরেন এখানে আছে কি, ধরেন এখানে দিলাম হিরো আলম, হ্যাঁ, হিরো আলমের ডাটা, ওর বয়স কত হবে, এরপরে রোল, ওর কত নম্বর রোল থাকতে পারে, টিডি, ও যে পড়াশোনা ঠিকঠাক মতন করে নাই, ধরেন 200 দিলাম, হ্যাঁ? এরপরে আছে কি, আচ্ছা এরপরে ফোন নাম্বার, আচ্ছা ওর ফোন নাম্বার তো ধরেন এটা একটা আমরা ডিফল্ট দিয়ে দিলাম, এই সিম্পল সেভ করি, আউটপুটে গিয়ে রিফ্রেশ করে দিই কিরকম আসে। তাহলে দেখেন আবার নেমের নিচে আছে কি নামটা চলে আসছে, রোলের এখানে রোলটা চলে আসছে, ফোনের এখানে কি নাম্বারটাও চলে আসছে। কিন্তু এখানে একটা কথা আছে, আমি আমরা এই যে টেবিলটা যেরকম দেখলাম এখানে টেবিলের মধ্যে কিন্তু বর্ডার আছে, তাই না? বাট আমাদের এখানে কি বর্ডার আছে না। তো এগুলো আপনাদের যদি দিতে যায় আমরা বলছিলাম কিসের সাহায্যে দিতে হবে, আপনাকে অ্যাট্রিবিউট ইউজ করতে হবে তখন, কারণ অ্যাট্রিবিউটের মাধ্যমে আমরা কি এক্সট্রা ইনফরমেশন দিতে পারি আমার এখানে। তো টেবিলের কাজ হচ্ছে শুধু কি টেবিল তৈরি করা, বাট বর্ডার দেওয়ার কাজ হচ্ছে কি আমরা অ্যাট্রিবিউট ইউজ করতে পারি। তাহলে এখানে আমরা একটা অ্যাট্রিবিউট ইউজ করতে পারি বর্ডার, বর্ডার আমি এখানে দিচ্ছি কি ওয়ান, সেভ করি, এরপর আউটপুটে গিয়ে একটা রিফ্রেশ করি।
তাহলে দেখেন আমাদের এখানেও কি বর্ডারটা চলে আসছে। এতটুকু আমরা সবাই বুঝতে পারছি। টেবিল খুবই সিম্পল। আপনি যদি টেবিল তৈরি করেন, ফার্স্টে আপনাকে তৈরি করতে হবে কি টেবিল ট্যাগ, এরপরে আপনাকে রো তৈরি করবেন মাস্ট। আপনি রো ছাড়া কিন্তু টিডি লিখতে পারবেন না, কখনোই রো ছাড়া টিআর ছাড়া টিডি লেখা যাবে না। আবার টিআর কখন লিখতে পারবেন আপনি, যখন শুধু টেবিল ট্যাগটা থাকবে। কথাটা বোঝাইতে পারছি? টেবিল ছাড়া টিআর লিখতে পারবেন না, আবার টিআর ছাড়া টিডি লিখতে পারবেন না। আপনাকে এই সিকোয়েন্সটা মেনটেন করতেই হবে। আচ্ছা, তাহলে সিম্পল একটা টেবিল তৈরি করা আমরা শিখলাম, কিন্তু টেবিলের মধ্যে অনেক কিছু থাকে। যেমন টেবিলের কি একটা হেডার থাকে, তাই না? টেবিলের একটা হেডার থাকে, উপরে যে টেক্সটটা আমরা দেখলাম, এই যে নাম, এখানে একটু ভালো মতন বোঝেন, এই ট্যাগ গুলো কিন্তু কোশ্চেনে থাকে আপনাদের, আর এই সিমেন্টিক ট্যাগ গুলো আপনাদের জানা উচিত। আচ্ছা, ধরেন প্রথমে এখানে এই যে স্টুডেন্ট, এরপরে কি আছে ডিটেলস, এগুলোকে কি কোনো ডাটা এগুলো না, এগুলো হচ্ছে কি টাইটেল। তাহলে এটা হচ্ছে কি টেবিলের টাইটেল। তাহলে টেবিলের টাইটেল লেখার জন্য আপনাকে টেবিলের জন্য আলাদা একটা ট্যাগই দিয়ে দিছে। আপনি যদি এইভাবে টেবিলের টাইটেল যদি লেখেন, সেক্ষেত্রে টেবিলের প্রথম যেটা আছে, তাহলে এটাকে আমরা লিখতে পারি কি টেবিল ডাটা আমরা লিখছি, তাই না? টিডি। আর টেবিলের টাইটেল যদি এইভাবে আপনি লিখতে চান, সেজন্য আপনাদের জন্য আলাদা একটা টেবিলের ট্যাগ দেয়া আছে, টিএইচ, টেবিল হেডিং। তাহলে টেবিল হেড বা টেবিলের হেডিং। তাহলে উপরে যে টেক্সট গুলো থাকবে, নামগুলো থাকবে, সেগুলো আমরা কিসের ভিতরে লিখবো? টিএইচ। অবশ্যই টিআর এর ভিতরেই, বা টেবিলের ডাটার পরিবর্তে এখানে আমরা লিখবো কি টিএইচ। দেখেন আমি একটু চেঞ্জ করে দিচ্ছি, টিএইচ। তাহলে আমাদের যদি হেডিং আমার দরকার হয়, সেক্ষেত্রে আমরা দেবো কি টিএইচ। আচ্ছা, আউটপুটে যদি যান, আমরা কিছু চেঞ্জ দেখতে পারবো। দেখেন এটা এরকম দেখাচ্ছে, আমি যদি রিফ্রেশ করি, কিছু চেঞ্জ পাইছেন? তাহলে কিরকম হয়েছে, এই যে আপনি টিএইচ লিখছেন, সাথে সাথে এগুলো কি একটু বোল্ড হয়ে গেছে, তাই না? একটু মোটা হয়ে গেছে। তো হেডিং যখনই আপনি দিবেন, সাথে সাথে এগুলো একটু কি মোটা হয়ে যাবে। আচ্ছা, তাহলে টিডি বুঝলাম আমরা। দেখেন টিআর আমরা টেবিল রো বুঝলাম, টিডি বুঝলাম, টিএইচ টেবিলের হেডার বুঝলাম। আচ্ছা, এতটুকু নিয়ে আর কারো কোনো কোশ্চেন আছে কিনা আমাকে বলেন, বুঝতে পারছি কিনা সবাই? দেখেন এগুলো বুঝতে দেখা যাচ্ছে আপনাদের কাছে সহজ মনে আছে, তাই না? কিন্তু আপনি যদি হাতে যতক্ষণ কোড না লিখবেন, কোড করতে গিয়ে দেখেন আপনি অনেক প্রবলেমে পড়বেন। হয় টিআর লেখেন নাই, টিআর এর ভিতরে কি আবার টিডির ভিতরে দেখবেন আরেকটা লিখে ফেলছেন, এই ধরনের প্রবলেম গুলো হবে আপনাদের প্রথম অবস্থায়। এই কারণে আপনাদের প্রথম অবস্থায় একটু বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। সবাই একটু বেশি বেশি প্র্যাকটিস করে। এখন বলতে পারেন যে স্যার আপনারা ডিভাইস দেন না, কিভাবে প্র্যাকটিস করবো, এটা একটা বলতে পারেন। আর এই কারণে আমি আপনাদেরকে বলছি অন্ততপক্ষে একটা কিবোর্ড নিয়ে বাসায় প্র্যাকটিস করেন সেম জিনিসগুলো। এগুলো মোবাইলেও করা যায়, এমন না যে আপনি মোবাইলে করতে পারবেন না, প্র্যাকটিসের জন্য করতে পারেন। আচ্ছা, এখন এখন আসেন একটু সবাই এদিকে দেখি আবার। টেবিলের পার্ট, হ্যাঁ আমরা এটা আলোচনা করতেছিলাম। প্রথমে একটা আছে কি টেবিলের পার্ট আছে অনেকগুলো। টেবিলের হেডার একটা আছে, টেবিল আছে কি ফুটার আছে, আবার টেবিলের বডি। তো আমরা যদি এই টেবিলটাই আমরা দেখতেছি, এটা যদি আমরা একটু দেখি, দেখেন তো এখানে আমি টেবিলের হেডার কোনটা আমার, এই যে উপরে এটা, তাই না? এগুলো হচ্ছে টেবিলের হেডার। আচ্ছা, এখন অনেক সময় দেখবেন যদি কোনো স্যালারি শিট বা কোনো ধরেন একটা ভয়েস ইনভয়েস দেখেন, সেক্ষেত্রে কি নিচে দেখবেন যে এইদিকে কি টাকা থাকে, নিচে একটা টোটাল থাকে, তাই না? তার টোটালটাকে আমরা কি সবার নিচে থাকে, তো এটাই হচ্ছে কি টেবিলের ফুটার। নিচের যে অংশটুকু থাকে সেটাকে আমরা বলি কি ফুটার। আচ্ছা, আর এরপরে মাঝখানে যে জিনিসগুলো থাকে, এগুলো সবগুলো হচ্ছে কি টেবিলের বডি। তাহলে টেবিলে কয়টা পার্ট থাকে? আমার সাথে একটু কথা না বলে এদিকে দেখেন, টেবিলে কয়টা পার্ট থাকে? তিনটা। একটা হচ্ছে টেবিলের হেডার, টেবিলের বডি, টেবিলের ফুটার। এই তিনটা পার্টের জন্য এইচটিএমএল এ আপনাকে তিনটা ট্যাগ দিছে। একটা আছে কি টি বডি, টি বডি হচ্ছে কি টেবিলের বডি লেখার জন্য। আর টি ফুটার, টি টু ফুটারে লিখতে হবে। টিতে হচ্ছে টেবিল, এরপর আছে কি ফুটার, এটা হচ্ছে ফুটারের জন্য। আরেকটা হচ্ছে আপনার টেবিলের টি হেড, এটা হচ্ছে কি টেবিলের হেড পার্টের জন্য। তাহলে চলেন আমরা এই যে টেবিলটা বানাইলাম, এটাকে আমরা কি এটা এইভাবে আমরা একটা তিনটা পার্ট করে ফেলি, চলেন। আচ্ছা, এখানে এই যে টি হেডটা লিখছি আমি, তাই না? তাহলে আরেকটা টেবিল করে ফেলি, হ্যাঁ এটা থাকুক, আমরা আরেকটা লিখি।
তো প্রথমে আমরা লিখলাম টেবিল। এখন উপরে যদি আমার কি হেডার পার্টটা থাকে তাহলে আমি এখানে কি লিখবো, টি হেড। তাহলে হেডার পার্টের জন্য আমার ট্যাগের নাম হবে কি, টি হেড। এরপরে বডির জন্য হবে কি, টি বডি। ওকে, জাস্ট আপনার যদি টেবিলের দরকার হয় এইভাবে আগে আমরা কি পার্ট গুলো লিখে ফেলবো, তারপরে হচ্ছে কি টি ফুটার, টি ফুট। ওকে, এটা হচ্ছে আমার তিনটা পার্ট। একটা টেবিলে সাধারণত তিনটা পার্টের উপর এই তিনটাই পার্ট থাকে, তাই না? হয় উপরে একটা হেডিং থাকে, নিচে হচ্ছে মাঝখানে আবার কি কন্টেন্ট গুলো থাকে, দেন হচ্ছে কি নিচে একটা ফুটার থাকে। তাহলে তিনটা ট্যাগের জন্য আপনাকে এইভাবে কি তিনটা ট্যাগ লিখে নিতে হবে। এরপরে হেডের ভিতরে আমাদের যে জিনিসগুলো ছিল, ধরেন এই যে নেম, রোল, ফোন, তাহলে বাকি কাজগুলো আমার কি সেম না? বাকি কাজের মধ্যে কোনো পার্থক্য নেই, সেম। আমরা ধরেন এটাকে আমরা কি কপি করে নিলাম, কন্ট্রোল সি। প্রথমে হচ্ছে কি আপনাকে রো তৈরি করতে হবে, দেন হচ্ছে কি রোর ভিতরে হেডিং, হেডের জন্য কি টিএইচ আমরা লিখলাম। এতটুকু বুঝতে পারছি আমরা? কোনো সমস্যা আছে না? আচ্ছা, এরপরে ধরেন বডি, বডির ভিতরে আমাদের কি কি থাকবে, ডাটা গুলো থাকে, তাই না? ধরেন আমরা টিআর নিলাম। আচ্ছা, এরপরে টিআর এর ভিতরে আমার কি কি থাকে, টিডি, টিডি আমরা নিলাম। এখন নেম হচ্ছে, নেম হতে পারে কি, ধরেন না আবুল দিলাম একটা নাম। এরপরে আর কি থাকতে পারে, টিডি। এনার রোল কত আছে, ধরেন দিলাম আমরা 50। এরপরে আরেকটা নিলাম টিডি, ফোন নাম্বার। আমরা এখানে একটা কি নাম্বার দিয়ে দিলাম, সেভ করি এতটুকু। তাহলে দেখেন টিবোর্ড, এটা হচ্ছে আমার কি একটা ডাটা, তাই না? তো একটা টেবিলের বডির ভিতরে কি একটা ডাটা থাকে? এই ধরনের কিন্তু অনেকগুলো ডাটা থাকে, তাই না? ধরেন আমরা আরেকটা এটার নিচে হচ্ছে কি আরেকটা রো তৈরি করলাম, এটা নাম দিলাম হচ্ছে কি করিম দিলাম। এটা রোল দিলাম আমরা কি 5। ওকে, তারপরে আরো থাকতে পারে। তাহলে যতগুলো আমার রো এভাবে ডাটা ইনসার্ট করতে হবে ততগুলো আমার কি আগে রো তৈরি করে নিতে হবে। কি কথাটা বুঝতে পারতেছেন আমরা? তাহলে আমার যতগুলো ডাটা ইনসার্ট করতে হবে ততগুলো আমার কি রো তৈরি করে নিতে হবে। তো আরেকটা আমরা করে ফেলি, তিনটা করে। ওকে, তাহলে এখানে আছে চারটা, তিনটা আমরা করে ফেললাম। একটা আছে কি দিলাম, একটা সেভ করলাম। হ্যাঁ, তো এই হচ্ছে আমাদের কি গেল, টেবিলের হেডার গেল, টেবিলের নাম গেল। এই ক্ষেত্রে কি আমার কোনো ফুটার আছে? এগুলোর মধ্যে তো আর যোগ বিয়োগের কোনো কিছু নাই, আছে এগুলো ফুটার আছে আমাদের। ধরেন আমরা ফুটারে আরেকটা লিখে ফেললাম, ধরেন এখানে দিচ্ছি কি টিআর। এরপরে আমাকে টিআর এর ভিতরে কি দিতে হবে, টিডি। টিডির ভিতরে আমরা এখানে দিলাম কি টেবিল ফুটার, সেভ করলাম। আউটপুটে গিয়ে আমরা একটা রিফ্রেশ করি, তাহলে দেখেন এটা আমার কি টেবিল একটা, এই যে টেবিলটা আমাদের কি চলে আসছে না? তাহলে এটা প্রথমটা হেডিং এর ভিতরে রাখার কারণে কি একটু বোল্ড হয়ে আসছে। এখন এইভাবে লিখলে সুবিধা কি, এখানে দেখেন এই দুইটার মধ্যে একটা পার্থক্য আছে। এটাও আমার একটা টেবিল, উপরেরটাও একটা আমার কি টেবিল ছিল, তাই না? দুইটার মধ্যে একটা পার্থক্য আছে কি, আমি যদি এখানে টেবিলের রো গুলো উল্টাপাল্টা করে দেই, বা তখন আমার হচ্ছে কি এগুলো উল্টাপাল্টা হয়ে যাবে, তাই না? উপরে যেটা উপরে রাখবো উপরে আসবে, যেটা নিচে রাখবো নিচে আসবে। কিন্তু এভাবে যদি আমি লিখি এটার একটা সুবিধা আছে। আমরা এটা কেন করব, দেখেন আমাদের যদি এরকম একটা টেবিল তৈরি করতে হয় যেখানে আমাকে এইভাবে টেবিলের বডির ভিতরে 3 থেকে 400 ডাটা ইনসার্ট করতে হবে। এখন যদি আমি 3 থেকে 400 ডাটা ইনসার্ট করি, তাহলে দেখেন আমাকে এটা তো অনেক বড় হয়ে যাবে, তাই না? স্ক্রল করে করতে আমাকে কি নিচে আসতে হবে। তো কখনো যদি আমার ফুটার যেতে হয়, এখন ফুটারকে এডিট করতে হয়, তাহলে কি এই 300 400 ডাটার পরে গিয়ে আমাকে ফুটারটা এডিট করতে হবে, আমার যদি কোড কখনো এডিট করা বা চেঞ্জ করার প্রয়োজন হয়, তাই না? এরকম করতে হবে। কিন্তু আমার যখন এভাবে করি এটার একটা সুবিধা হচ্ছে, আপনি যেখানেই লেখেন না কেন, ধরেন এই টেবিল ফুটারটাকে আমি এখান থেকে কাট করলাম, এটা লিখলাম কোথায়, এই যে টেবিলের হেডার। প্রথমে আছে আমার কি টেবিলের বডি, এই হচ্ছে টেবিলের হেড। তার টেবিলের হেডের উপরেই আমি এটা বসালাম, সমস্যা কন্ট্রোল ভি। তাহলে আমাদের সাধারণ যদি চিন্তা করি তাহলে কিরকম হওয়ার কথা, প্রথমে আমাদের কি এই ফুটারটা আসার কথা, তারপরে আছে কি টেবিলের
হেড আসার কথা, এরপরে বডি আসার কথা, তাই না? তো চলেন আমরা একটু আউটপুটে গিয়ে দেখি কিরকম আসে। রিফ্রেশ, দেখেন তো কোনো চেঞ্জ পাচ্ছেন? এটাই হচ্ছে আমাদের কোডারদের জন্য একটা মানে সিমেন্টিক ট্যাগ ইউজ করলে এটা একটা সুবিধা পাবেন আপনি। যদি আপনি যেভাবেই রাখেন না কেন এখানে, আগে আপনার টি হেডটা হচ্ছে কি উপরে দেখাবে, টি ফুটারটা হচ্ছে কি নিচে দেখাবে, আর টি বডি গুলো কি মাঝখানে থাকবে। তাহলে এখন যদি আমাকে কোনো ফুটার চেঞ্জ করতে হয়, তাহলে এখন আমার কি ওই 200-300 রো কে স্ক্রল করে নিচে আসতে হবে, না উপরে আমি করতে পারবো? খুব সহজে করতে পারবো। এই কারণে আমরা প্রফেশনালি যখন একটা বড় টেবিল করব, তখন হচ্ছে কি টি হেড আর টি ফুটারটা উপরে রেখে দেবো। দেন হচ্ছে কি বডি, এখন বডির আইটেম গুলো যতগুলো হোক কোনো সমস্যা হবে না। তখন আমরা কি যখন যখন খুশি দুইটাকে আমরা কি এডিট করতে পারবো খুব সহজে। কি কথাটা বুঝতে পারছি আমরা? এটার কাজ কি? তাহলে এতটুকু গেল। আমরা হচ্ছে যে বর্ডার যদি দিতে চাই, সিম্পলি এই যে টেবিল ট্যাগের ভিতরে আমরা একটা অ্যাট্রিবিউট ইউজ করব বর্ডার। এগুলো আমরা সিএসএস দিয়েও করতে পারবো পরবর্তীতে। তো কন্ট্রোল এস দিলাম, হ্যাঁ, আউটপুটে গিয়ে রিফ্রেশ করি, তাহলে দেখেন এটা আমার কি একটা বর্ডার তৈরি হয়ে গেছে। আচ্ছা, এতটুকু নিয়ে কারো কোনো কোশ্চেন আছে আরো? টেবিল নিয়ে একটা অ্যাসাইনমেন্ট থাকবে সেম আগে যে কাজগুলো আমরা করছি। হোম পেজ থাকবে একটা, হোম পেজের ভিতরে কি ওই যে হেডিং প্যারাগ্রাফ, এরপরে আছে যে সাবহেডিং ট্যাগ ইউজ করবে আগেরটার সাথে। ইমেজ নেবেন একটা, ইমেজ নামের ইমেজের মধ্যে কি ইমেজ থাকবে, আরেকটা থাকবে কি টেবিল। এই তিনটা পেজ তৈরি করবেন, একটা হবে কি হোম, এরপরে আছে কি ইমেজ পেজ, আরেকটা হবে কি টেবিল পেজ। এভাবে তিনটা পেজ তৈরি করবেন, তিনটার মধ্যে কি লিংক করাই দিবেন। এটা থাকবে আপনাদের আজকের অ্যাসাইনমেন্ট। দুইটা খালি উল্টা পাল্টা হয়ে যাচ্ছে আর কি, যাই হোক। তো এটা সবাই করবেন, যাদের মোবাইল আছে মোবাইলে বাসায় করবেন, আমাকে এখানে এসে কোডটা দেখাবেন অথবা আউটপুটটা আমাকে দিয়ে দেবেন। আর যাদের নাই, এখানে এসে আগে এসে এখানে বেশিক্ষণ তো সময় লাগার কথা না, লাগার কথা আজকে যদি ক্লাসটা আমরা বুঝে থাকি, সর্বোচ্চ হলে আধা ঘন্টা লাগার কথা আমাদের তিনটা করতে গেলে। এখানে আধা ঘন্টা আগে এসে করে ফেলবেন এটা। হ্যাঁ, তো আমরা হচ্ছে যে এরকম একটা কি টেবিল করলাম সিম্পল। এখানে আরো কিছু কাজ আছে, অনেক অ্যাট্রিবিউটের কাজ আছে আমাদের। আমরা ওকে, এখানে যদি টেবিলটা দেখি আমরা, কিছু কিছু জিনিস দেখেন একটু পার্থক্য আছে। যেমন এখানে দেখেন কিছু সেল আছে কি বেশি জায়গায় সবগুলো কলাম নিয়ে রাখছে, আবার কিছু কিছু হচ্ছে কি অনেক বড় ছোট আছে, তাই না? এগুলো আমরা করতে পারি। এগুলোর জন্য একটা কল স্পেন নামের একটা আছে কি আমাদের অ্যাট্রিবিউট আছে। আপনি যেটাকে স্পেন করে দিতে যাচ্ছেন সেটার মধ্যে ওই অ্যাট্রিবিউটটা আমরা ইউজ করতে পারি। দুইটা অ্যাট্রিবিউট আছে আমাদের। এখানে যদি আসি আপনাদের স্লাইডে, দেখেন সবগুলো আমি দিয়ে দিছি কোনটার কাজ কি। প্রথমে যদি আসি হাইট উইড, হাইট উইড তো আমরা বুঝি, হাইট মানে আমি হচ্ছে বড় ছোট করতে পারবো এটাকে। আমাদের কোডে যদি যাই, এখানে হচ্ছে আমাদের টেবিল, এখানে যদি আমি বলে দিই হাইট বা উইড, আমরা দিলাম উইড WIDTH, ধরেন উইড দিচ্ছি এখানে 600 পিক্সেল, সেভ করি। দেখেন আমার এটা কি 600 পিক্সেল বড় হয়ে গেছে। ঠিক আছে, এখন দেখেন এই যে দুইটার মধ্যে অনেকগুলো ফাঁকা আছে না, বর্ডারের মধ্যে একটার সাথে আরেকটা কি ফাঁকা আলাদা না প্রত্যেকটাই। তো চাইলে এগুলো আপনি বন্ধ করে দিতে পারবেন। এগুলো বন্ধ করার জন্য আপনার একটা অ্যাট্রিবিউট ইউজ করতে আছে, এটা হচ্ছে কি সেল স্পেসিং। এই যে প্রত্যেকটা সেলের মধ্যে কতটুকু স্পেস থাকবে, প্রত্যেকটা সেলের মধ্যে আমাদের কতটুকু স্পেস থাকবে, এটার জন্য একটা অ্যাট্রিবিউট আছে সেল স্পেসিং। চাইলে এটা আপনি বড় ছোট করতে পারেন, ধরেন সেল স্পেসিং, সেল স্পেসিং। এগুলো আমরা সিএসএস দিয়ে করি, তো এই কারণে অ্যাট্রিবিউট আমরা খুব একটা ইউজ করি না। সেল স্পেসিং ধরেন আমি 0 করে দিচ্ছি, তাহলে হচ্ছে আমাদের এগুলোর মধ্যে আর কোনো স্পেস থাকবে না, রিমুভ হয়ে যাবে। তখন দেখেন একটা বর্ডারে সবগুলো কি চলে আসছে। আর যদি আবার বেশি লাগে, আপনি এখানে বাড়াই দিবেন, ধরেন আমি দিচ্ছি কি 10, তাহলে এটা 10 পিক্সেল ফাঁকা হয়ে যাবে একটার সাথে আরেকটা। কি বুঝতে পারছি এটা? আচ্ছা, সেল স্পেসিং গেল। এরপরে আছে সেল প্যাডিং। হ্যাঁ, আরেকটা আছে হচ্ছে কি সেল প্যাডিং।
সেল প্যাডিং এর ক্ষেত্রে এখানে হচ্ছে প্যাডিং হচ্ছে এই যে প্রত্যেকটা সেলের মধ্যে প্যাডিং আমরা একটু বড় ছোট করতে পারি, যেমন এই যে টেক্সট আছে না, এই টেক্সটের মধ্যে আর এই বর্ডারের মধ্যে ফাঁকা, এটাকে হচ্ছে প্যাডিং। তো আপনি এটা চাইলেও বাড়াতে পারেন, সেল প্যাডিং। সেল প্যাডিং আমি যদি এখান থেকে 10 পিক্সেল করে দেই, তাহলে হচ্ছে যে বা একটু বাড়াই দেই আপনাদের বুঝতে সুবিধা হবে, 20। খেয়াল করেন চেঞ্জ গুলো কি আছে, এগুলো মুখস্থ করার কিছু নেই, এগুলো যে আপনাদের সব সময় লাগবে এমনটাও না, জাস্ট জেনে রাখেন যে এগুলো আমরা ইউজ করতে পারি। রিফ্রেশ করলাম, দেখেন সেল গুলো কি বড় হয়ে গেছে। এগুলো হচ্ছে সেল পেডিং অ্যাট্রিবিউটের কাজ। এখন ধরেন আমরা এটাকে বড় ছোট করব, দেখেন এই যে একটা সেল আছে, আমি চাচ্ছি এটা যে তিনটা জায়গা আছে এটা পুরোটা কি একাই ও নিয়ে নিবে, তাহলে এটাকে আমি কি স্প্যান করে দেবো। হ্যাঁ, তাহলে স্প্যান স্প্যান মানে কি সরিয়ে দেওয়া, তাই না? তাহলে এটাকে আমি সরিয়ে দেবো, কোন দিক দিয়ে সরাবো দেখেন তো। এখানে একটু বোঝার জিনিস আছে, আপনি রো স্পেন আর কল স্পেন আপনি কোনটা ইউজ করবো, কখন রো স্পেন ইউজ করবো আর কখন কল স্পেন ইউজ করবো, দুইটা আছে। আমি এখন স্পেন করতে যাচ্ছি কোনটা দেখেন তো, রো না, আমি কলাম স্পেন করতে যাচ্ছি। আমার এখানে একটা কলামে আছে, আমি এটাকে যাচ্ছি কি আরো দুইটা কলামের জায়গা দিব, তাই না? তাহলে এখন আমি লিখব কল স্পেন। তো এখানে যদি আসি আমরা, তাহলে এই ফুটারটা আমার কোথায় আছে, এই যে ফুটার, তাই না? ফুটারের মধ্যে টিয়ার, আমি এটাকে একটু এক্সপ্যান্ড করে দিই এখন, ফুটার টিয়ার। তাহলে এখানে এই যে টিডিটা আছে এটা একটা জায়গা নিয়ে আছে, তাই না? এখন আমি এটাকে বলে দিতে যাচ্ছি তুমি তিনটা জায়গা নাও, স্পেন হয়ে যাও, বড় হয়ে যাও। তাহলে এখানে আমি একটা অ্যাট্রিবিউট ইউজ করব, সেটা হচ্ছে কি কল স্পেন। কল স্পেন করে দেব কয়টা দেখেন তো, এই জিনিসটা আগে বোঝেন, হ্যাঁ, কথা বললেন না প্লিজ। কয়টা কল স্পেন করে দিচ্ছি, ও তো নিজেই একটা, তাই না? তাহলে ও আর কয়টা জায়গা নেবে, দুইটা। তাহলে ও নিজে একটা, আমি কি এটাকে বলে দিলাম তিনটা। তাহলে ও নিজে একটা, ও পরে আরো দুইটা সমান জায়গা কি নিয়ে নেবে। এখন যদি আমরা সেভ করি, আউটপুটে গিয়ে রিফ্রেশ করি, তাহলে দেখেন এটা ওর নিজে একটা ছিল এবং দুইটা তিনটা, ও তিনটা সমান জায়গা কি একাই নিয়ে নিছে। এখন যদি চান যে আপনি এটাকে দুইটা সমান বা তিনটা সমান জায়গা দিবেন, সেক্ষেত্রে কিভাবে করবেন? তাহলে সেম, আপনি এটাকে বলে দেন কি, এটাকে আমরা করলাম কি কল স্প্যান, তাই না? কারণ কলামটাকে কলামের দিক দিয়ে আমি স্প্যান করে দিচ্ছি, কিন্তু এটাকে যদি আমি এই দিক দিয়ে বাড়াতে চাই তাহলে আমাকে কি করতে হবে, রো স্প্যান। কারণ এই একটা রো, এটা একটা রো, আমি এই দুইটাকে কি রো স্প্যান করে দিতে যাচ্ছি। তাহলে এইটা এই দিকে যদি আমি বাড়াতে যাই সেটা হবে কি রো স্প্যান। ধরেন আমরা প্রথমটাতে যাই, এই যে এটাকে, এখানে আমি বলে দিচ্ছি কি রো স্প্যান। রো স্প্যান এটা কয়টা করে দিলাম, দুইটা। তাহলে এই টেবিলটা কি, এই ডাটাটা কি করবে, ও দুইটা রোজ সমান জায়গা কি একাই নিয়ে নেবে। আমি যদি এখানে গিয়ে এখন রিফ্রেশ করি, তাহলে আমরা দিছি কোনটার মধ্যে, এটার মধ্যে এই। আচ্ছা, তাহলে এটাকে আমরা কয়টা দিলাম, দুইটা কলামের সমান সমান কি জায়গা। তাহলে এই যে আবুলকে বলে দিলাম আমরা কি আপনি দুইটা সমান জায়গা নেন। সেভ করি, এরপরে আউটপুটে গিয়ে রিফ্রেশ করে দেখি ও নিচ্ছে কিনা। দেখেন নিচ্ছে, কিন্তু এটা একটা প্রবলেম হয়ে গেছে। আপনি যখন কল স্পেন করবেন কোনো প্রবলেম নেই, বাট যখনই রো স্পেন করবেন এখন এখানে ভেজাল একটা হয়ে গেছে। দেখেন ও একটা জায়গা হচ্ছে কি এইদিকে বের হয়ে চলে গেছে, কারণ এ এর জায়গা হচ্ছে কে নিয়ে নিছে, এ নিয়ে নিছে। এখন তো আর ওর জায়গা নেই ওখানে, আছে। ও কি করছে, একটু এদিক দিয়ে বের হয়ে চলে আসছে, ও এই দিক দিয়ে সরে আসছে, আমাদের টেবিলটা নষ্ট হয়ে গেছে। রো স্পেন যখন করব, তখন দেখবেন যে নিচের একটা ডাটাকে আমাকে তাহলে কি রিমুভ করে দিতে হবে। তাহলে আবুলের পরে ছিল কে, করিম, আমার এখান থেকে একটা ডাটা রিমুভ করে দেবো, এটাকে রিমুভ করে দেবো যদি দরকার হয় আর কি, এরকম। হ্যাঁ? তো এটা ডিপেন্ড করে আসলে রিকোয়ারমেন্টের উপরে। সেভ দিলাম, এখন যদি রিফ্রেশ করি তাহলে দেখেন আমার ওটা আবার কি সমান হয়ে গেছে। এতটুকু ছিল আমাদের টেবিল। টেবিলে এইটুকু, এই রো স্পেন কল স্পেন এগুলো যদি আপনাদের ভেজাল মনে হয়, আপনারা আগে টেবিলটা ভালো মতন শেখেন, পরে এগুলো আপনারা আস্তে আস্তে পারবেন, ইউজ করলে পারবেন। ওকে, তাহলে টেবিল আমাদের গেল এই পর্যন্ত। এরপরে আসেন ফ্যাব আইকন কি। হ্যাঁ, এটা একটা প্রত্যেকটা ওয়েবসাইটে যদি আমরা যাই, ওয়েবসাইটের এই ব্রাউজারের মধ্যে দেখবেন একটা করে আইকন দেখা যাচ্ছে। প্রত্যেকটা ওয়েবসাইটেরই কি একটা করে কি ব্র্যান্ডের লোগো আছে না? দেখেন আমরা যখন W3 স্কুলে আসতেছি, এখানে দেখেন একটা কি লোগো দেখা যাচ্ছে। আবার এখানে যখন গুগলে আসতেছি, গুগলের লোগো দেখা যাচ্ছে। আবার ধরেন এই যে ওয়েবসাইট আমরা এখানে একটা ওপেন করছি, এটার মধ্যেও কি সেম লোগোটা দেখা যাচ্ছে। এই যে লোগো গুলা দেখা যাচ্ছে প্রত্যেকটা ট্যাবের ভিতরে, এটাকে আমরা বলতেছি কি ফ্যাব আইকন, এটাকেই বলা হয় ফ্যাব আইকন। অর্থাৎ এটা আমরা ব্র্যান্ডিং,
ধরেন আমরা যদি এটা না থাকতো, আমি কি বুঝতে, দেখেন এখন আমি যত সহজে বুঝতে পারতেছি এই আইকনটা দেখে এটা W3 স্কুলের ওয়েবসাইট, আবার এখানে দেখে বুঝতেছি কি এটা গুগল। তো এই যে এখন যদি আমি অন্য একটা ট্যাবে যদি নাই, আমাদের এটার মধ্যে নাই, দেখেন তো আমি এটা বুঝতে পারতেছি এটা কার ওয়েবসাইট। কি বোঝা যাচ্ছে কোনো কিছু? না, এটা হচ্ছে প্রত্যেকটা ওয়েবসাইটে এটা থাকবে, কারণ এটা দেখেই আমরা বুঝতে পারি আমি কোন ট্যাবে আছি, কোন ওয়েবসাইটে যাব, মুভ করব কিভাবে। তো সহজে এটা আইকনটা দেখলে আমরা সহজেই কি মুভ করতে পারি এইদিকে। তো এই আইকনটা কিভাবে অ্যাড করা যায় এটা আমরা দেখি। এটাকে বলা হচ্ছে ফ্যাব আইকন, আমরা এটাকে বলি কি ফ্যাব আইকন। ফ্যাব আইকন কিভাবে অ্যাড করে? এই ফ্যাব আইকন অ্যাড করতে হয় আমাদের হেডের ভিতরে। এতক্ষণ আমরা কোডগুলো লিখছি কার মধ্যে? এতক্ষণ লিখছি আমরা কার ভিতরে? বডির ভিতরে। কিন্তু ফ্যাব আইকনটা কোথায় লিখতে হয়? হেডের ভিতরে। জাস্ট ওকে। তাহলে লেখার নিয়ম হচ্ছে কি, আমি লিংক করাবো। কি করাবো? লিংক। আমার ট্যাগ ইউজ করবো কোনটা? ফ্যাব আইকনের জন্য লিংক। এই কি লিংক করাবো আমাকে এখানে বলে দিতে হবে একটা অ্যাট্রিবিউটের মাধ্যমে। আমাকে বলে দিতে হবে কি রিলেশন। এটা রিলেশনটা কি হবে? লিংক করাচ্ছি, বাট এখানে আরেকটা অ্যাট্রিবিউট ইউজ করতে হবে রিলেশন। রিলেশন হবে কি এটা? আইকন। আচ্ছা, এরপরে এইচআরইএফ আমাদের আরেকটা অ্যাট্রিবিউট ইউজ করতে হবে। এইচআরইএফ এর আগে আমরা ইউজ করছিলাম কোন ট্যাগের মধ্যে বলেন তো? ভিতরে সেম একটা ওই অ্যাট্রিবিউটটা ইউজ করব এইচআরইএফ। এরপরে বলে দেব হচ্ছে কি আমাদের পাথটা, আমাদের ওই যে আইকনটা যে এখানে যে ছবিটা দেখাবো ওই ছবিটা কোথায় আছে, পাথটা আমাকে বলে দিতে হবে। তো চলেন আমরা এটা আমাদের এই যে ওয়েবসাইটে করছি এটার মধ্যে আমরা একটা ফ্যাব আইকন অ্যাড করে ফেলি। তো ফ্যাব আইকনের জন্য আমি গুগলে গিয়ে সার্চ দিচ্ছি একটা, ধরেন ফ্যাব আইকন। যে কোনো একটা আমরা ইমেজ নিয়ে নেবো বাস। ধরেন এই যে স্টারটা আছে এটা আমরা নিয়ে নিচ্ছি। তো এটার মধ্যে ক্লিক করে রাইট ক্লিক করলাম, সেভ ইমেজ অ্যাজ। এরপরে আমাদের যে ফোল্ডারটা আছে ওই ফোল্ডারের ভিতরে আমরা কি সেভ করে নেব ডি ড্রাইভ। এরপরে হবে আমাদের ওয়েব ডিজাইন। আমাদের আজকে ফোল্ডার তৈরি করছে ল্যাব 6। ইমেজের ভিতরে আমি এটাকে নাম দিলাম হচ্ছে কি ফ্যাব আইকন, ফ্যাব ডট এসভিজি। আচ্ছা এটা এসভিজি, আচ্ছা থাকুক যেভাবে আছে দিব না এইভাবে। তাহলে এটা এসভিজি আমরা কি সেভ করে নিলাম। এখন হচ্ছে ফ্যাব আইকনটা তাহলে আমাকে কোথায় লিখতে হবে? লিংক ট্যাগটা হেডের ভিতরে। এতক্ষণ আমরা লিখছি কি বডির ভিতরে, যেগুলো আউটপুটে দেখা যাচ্ছে এগুলো থাকে কোথায়? বডিতে। আর হেডের ভিতর থেকে দুইটা জিনিস আমরা দেখতে পারি, সেটা হচ্ছে কি টাইটেল। এই টাইটেলের ভিতরে লিখে দিয়েছিলাম কি হোম, ওটা আমরা দেখতে পাচ্ছি। আর একটা জিনিস দেখা যায় সেটা হচ্ছে কি ফ্যাব আইকন। তো এটার জন্য আমাদের ট্যাগের কি হবে? লিংক। দেখেন বিএস কোডে যদি আমি লিংক লিখি, লিংকের মধ্যে এখানে অনেক কিছু লিংক করানো যায়। অনেক কিছু লিংক করানোর মধ্যে আমরা এখন কি লিংক করাচ্ছি বলেন তো? ফ্যাব আইকন, তাই না? তাহলে জাস্ট আপনি কিবোর্ডের ডাউন অ্যারো চাপ দিয়ে দেখেন উপরে নিচে যাওয়া যায়, এই যে উপর আপ অ্যারো ডাউন অ্যারো। তো আমি লিংক লিখে জাস্ট ফ্যাব আইকনে এনে কিবোর্ড থেকে এন্টার দিয়ে দেবো, তাহলে আমার অটোমেটিক যেগুলো ইয়ে আছে এগুলো চলে আসবে। রিলেশন, এরপরে এইচআরইএফ অটোমেটিক কি চলে আসছে। রিলেশন হবে আমাদের কি আইকন বা শর্টকাট আইকন যেটাই থাকুক। এরপরে এখানে এইচআরইএফ এর মধ্যে আমাকে বলে দিতে হবে এটা পাথটা কোথায় আছে। আচ্ছা, এখন এটা পাথ, তাহলে আমাদের এটা কোথায় আছে? ইমেজটা ইমেজ ফোল্ডারের ভিতরে, তাই না? এটা কি নামে ছিল আমাদের? ফ্যাব ডট এসভিজি। সেম এটা তাহলে আমি বলে দেবো কি প্রথমে আছে আমাদের ইমেজ ফোল্ডার। এই ফোল্ডারের ভিতরে ফ্যাব ডট এসভিজি নামে যে ইমেজটা আছে এটা আমরা দিতে যাচ্ছি। সেভ করি, আউটপুটে গিয়ে এখন রিফ্রেশ। এইদিকে একটু খেয়াল করবেন এখানে আমাদের লোগোটা আসতেছে কিনা। দেখেন তো আসছে। এখন আমি বুঝতে পারতেছি এটা আমাদের কি ওয়েবসাইট, এটা আমরা তৈরি করছি। তো প্রত্যেকটা ওয়েবসাইটের একটা করে লোগো থাকে, ওই লোগোটা হচ্ছে কি ফ্যাব আইকন হিসেবে আমরা এখানে বসাই দেবো। আচ্ছা, তাহলে কিভাবে করলাম? সিম্পল। আমরা প্রথমে কি করব? লিংক ট্যাগ লিখবো, লিংক ট্যাগের ভিতরে রিলেশন লিখবো। রিলেশন হবে কি আইকন। এরপরে আছে এইচআরইএফ এর মধ্যে জাস্ট কি এই এসবিটা দিয়ে দেবো। আপনি টাইপ বলে দিলেও হবে, আর যদি টাইপ নাও লেখেন তারপরও কি কোনো প্রবলেম হবে না। এই দুইটা অবশ্যই মাস্ট আপনাকে লিখতে হবে। একটা আছে কি রিলেশন হবে কি আইকন, আর এইচআরইএফ এর মধ্যে পাথটা আপনাকে দিয়ে দিতে হবে। এতটুকু করেন, করে সব আপনাদের ছুটি আজকে। এতটুকু আমাদের শেষ আজকে। এটা বলেন আগে আমরা আজকে কি কি শিখলাম বলেন তো? কি কি দেখছি আপনাদের আজকে, কি কি দেখাইছি? এখনই ভুলে গেছেন? বাসায় গিয়ে তাহলে তো মনেই করতে পারবেন না।